আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের পড়াশোনাও আশা করি অনেক বেশি ভালো চলছে। তো আমরা আজকে আপনাদের সামনে মেডিকো চ্যাম্প জুনিয়রে যে ট্রায়াল ক্লাস 3 অর্থাৎ কেমিস্ট্রির যে প্রথম ক্লাস সেটা নিয়ে আসছি। আমাদের আজকের টপিক সম্পর্কে মোটামুটি আপনারা সবাই হয়তো বা আইডিয়া আছে বা আপনারা হয়তো বা রুটিন দেখে নিয়েছেন অলরেডি, যে আজকে আমরা পর্যায় সারণী, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে কিছু কথাবার্তা আসলে আপনারা 9-10, তো আহ, আপনাদের সাথে যখন কথা বলতেছি তখন আমি আমার যে 9-10-এ পড়ার যে একটু স্মৃতি সেগুলো আসলে সামনে আসে, যে আসলে কত ছোট ছিলাম বা আহ, কত কিছু চিন্তা ভাবনা আসতো যে এসএসসি পরীক্ষা দিব, এত বড় একটা পরীক্ষা। এখন যখন 10-15 বছর পার হয়ে গেছে, তখন ওই জায়গাটাতে চিন্তা করতেও আসলে খুবই, মানে কি বলবো, নস্টালজিক লাগে। হ্যাঁ, যে আল্লাহ এত বছর পার হয়ে গেছে আর আপনার এত ছোট। আহ, কিন্তু সময় পার হয়ে গেলেও কিন্তু আসলে জীবন তো থেমে থাকে না। এবং এই ধরনের পরীক্ষাগুলাই আসলে আপনার জীবনের যে মেইন যে গোলগুলা, সেই গোলগুলার জন্য আসলে এক একটা, কি বলবো, সিঁড়ি, তাই তো? যেমন আপনারা এখানে ক্লাসের মধ্যে যারা আছেন, কেউ হয়তোবা ইঞ্জিনিয়ার হইতে চান, কেউ হয়তোবা গবেষক হইতে চান, কেউ পলিটিশিয়ান হইতে চান, কেউ ডাক্তার হইতে চান, কেউ ব্যাংকার হইতে চান, কেউ সিএ পড়তে চান, কেউ ইকোনমিস্ট হইতে চান। মানে আপনাদের সবারই কিন্তু আসলে ড্রিমটা এক একজনের এক এক রকম, ঠিক আছে? বাট সেই ড্রিমটাকে পূরণ করার জন্য কিন্তু যে পাথওয়েটা, এই পাথওয়ের মধ্যে এসএসসি একটা বড় জায়গা নিয়ে আছে, যেটার মার্কিং যে শুধুমাত্র আপনার এই একটা কলেজ ভর্তির জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু না। আপনারা যদি আম, ভর্তি পরীক্ষা, মানে যেটা দিয়ে আসলে আপনি আপনার গোল অ্যাচিভ করবেন, সেটার দিকে যদি একটু তাকান, তাহলে দেখবেন যে আপনাদের প্রতিটা পরীক্ষার একটা মার্ক কিন্তু এসএসসি কেন্দ্রিক, ঠিক আছে? তো আপনার জীবনের প্রতিটা বড় বড় পরীক্ষারই আসলে আপনার লাইফ গড়ার জন্য একটা ইম্পর্টেন্স আছে। এবং সেই ইম্পর্টেন্সের জায়গায় যদি আমি এসএসসির কথা বলি, তাহলে যদি আমি সাবজেক্টের ম্যাপিং করতে যাই, আমাদের নর্মালি অনেকেই আছেন ম্যাথ করতে খুব ভালো লাগে, অনেকের ফিজিক্স, মানে আপনার যে টপিকসগুলো আছে ফিজিক্সের, সেগুলো পড়তে আপনাদের খুব ভালো লাগে। যারা ডাক্তার হতে যাচ্ছেন তাদের বায়োলজির প্রতি একটা ফ্যাসিনেশন থাকে এবং তারা বায়োলজিকে আপন করে নিতে চায়। তো যখনই ব্যাপারটা কেমিস্ট্রির ক্ষেত্রে আসে, সবাই যেন কেমন কেমন করে তাকায়, ঠিক আছে? এখানে অনেকে আছে যাদের কাছে কেমিস্ট্রি অনেক প্রিয় একটা টপিক এবং অনেক প্রিয় একটা সাবজেক্ট, যাদের কাছে কেমিস্ট্রি আসলে জলবৎ তরলং। আবার কেউ কেউ এমন থাকতে পারেন যাদের কাছে মনে হতে পারে যে কেমিস্ট্রি আসলে একটু কেমন কেমন যেন লাগে, ঠিক আছে? বাট আমাদের আজকে ক্লাসের গোলটা হবে এটাই, যে আপনি ইনশাল্লাহ যেহেতু এসএসসি লেভেলে আছেন, আমরা এসএসসি লেভেল নিয়ে আসলে চিন্তা ভাবনা করব যে এই লেভেলে আপনার যে প্রতিটা বইয়ের টপিকগুলো আছে, এই টপিকগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা এমনভাবে যেন এগুলো আপনাদের জন্য কিছুটা প্যালেটেবল হয়, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাসের মেইন উদ্দেশ্য এটাই থাকবে, যে আমাদের যেহেতু মোটামুটি একটা সময় আছে, সেই সময়ের মধ্যে আপনার কাছে কেমিস্ট্রির এই টপিকগুলা কতটুকু প্যালেটেবল করা যায় এবং কতটুকু আসলে এই টপিকগুলোকে ইজিলি আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়, ওকে? আর আরেকটা ঘোষণা আপনাদের জন্য, আপনারা নিশ্চয়ই গতকালে আমাদেরকে একটা পোস্ট ছিল মেডিকোতে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে আজকে ক্লাসে একটা সেগমেন্ট আছে। ধরেন আমি ক্লাসে পড়াই যাচ্ছি, আপনি হয়তোবা গেমস খেলতেছেন, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে আমি যখন ক্লাসে পড়াবো, আপনাদেরকে ক্লাসে পড়াটা শুনতে হবে এবং আমি কি পড়াইলাম সেটা আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? যদি আপনি নোট করার কাজটা করেন, তাহলে আপনার জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার আছে এবং নোট কিভাবে দিতে হবে সেটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা জানেন না তাদের জন্য জাস্ট আমি একবার একটু বলে দিচ্ছি। ক্লাস চলাকালীন খাতায় লেকচার নোটটা লিখতে হবে এবং ক্লাস শেষে খাতায় প্রথম পাতায় আপনি নিজের নাম ইংরেজিতে লিখবেন এবং স্কুলের নাম এবং জেলা উল্লেখ করবেন এবং খাতার পাতার ছবি তুলে পরের দিন ক্লাসের আগে মেডিকোর গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? এবং পোস্টের ক্যাপশনে আপনার ক্লাসের যে লেকচার, এবং দয়া করে আমার নামটা একটু উল্লেখ করলেও হবে, ঠিক আছে? মানে আপনাদের যে টিচার যিনি ক্লাস নিয়েছেন তার নামটা একটু উল্লেখ করবেন। এবং এদের মধ্য থেকে যারা ক্লাসের যে আমরা নোটগুলা যাচাই করব, তাদের মধ্যে যাদের নোটটা সবচেয়ে সুন্দর হবে, যারা প্রপারলি নোটটা করতে পারবেন, তাদের মধ্যে 5 জনকে আমরা ইনশাআল্লাহ পুরস্কৃত করব, ঠিক আছে? তাহলে খুব সহজ কাজ, নোট করবেন, পুরস্কার নেবেন, ঠিক আছে? ওকে, তো আমরা সবাই রেডি? আমরা রেডি?
আমরা রেডি? একটু কমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই আমরা আসবো হচ্ছে পর্যায় সারণী। তো আমরা মোটামুটি পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল আমরা যদি হচ্ছে একটু চিন্তা করি, আমাদের পিরিয়ডিক টেবিলটা আমাদের মনে আছে, তাই না? আমরা জানি যে বর্তমানে হচ্ছে আমাদের এই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আছে। যে 118টা মৌলকে আমরা হচ্ছে বেশ কয়েকটা পর্যায়ে ভাগ করি এবং বেশ কয়েকটা গ্রুপে ভাগ করি, ঠিক আছে? এছাড়াও এদেরকে আরও কিছু গ্রুপের নামে ডাকা হয়, যেমন অ্যাক্টিনাইটস এবং ল্যান্থেনাইটস। তো এই যে পর্যায় সারণী, সেখান সম্পর্কিত কিছু কথাবার্তা, যে একটা পর্যায় সারণী আসলে কিভাবে আসলো, সেই পর্যায় সারণীর গুরুত্বটা কি, আপনি একটা পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করবেন, এবং সেই পর্যায় সারণী দিয়ে পরবর্তীকালে আমার কি কি তথ্য বা উপাত্ত পাওয়া যাবে, এবং যখন আমরা একটা মৌল নিয়ে আলোচনা করব, এই মৌলগুলা পিরিয়ডিক টেবিলে থাকার কারণে তার কি কি ধর্ম প্রকাশের সুবিধা হয়, এই সবগুলো কথাবার্তা পর্যায় সারণীতে আছে। ওকে, তাহলে এই পর্যায় সারণী থেকে আমরা প্রথমত কি জানতে হবে? দেখেন, খুবই প্রথম যে টপিকসগুলো আছে এগুলো আসলে হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? আপনাদের যেখানে হচ্ছে জ্ঞানমূলক কিছু কোয়েশ্চেন থাকবে, সেই জ্ঞানমূলক কোয়েশ্চেনের অবজেক্টিভে অথবা হচ্ছে আপনাকে 1 মার্কের জন্য জিজ্ঞেস করতে পারে এই তথ্যগুলো, সেগুলো দেখবেন আমরা বোল্ড হরফে দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? যেমন আমি যদি একটু নর্মালি বলি, যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বলেন তো ভাইয়া এখন পর্যন্ত কতগুলো মৌল আছে, ঠিক আছে? আপনি কত বলবেন ভাইয়া? একটু কমেন্ট সেকশনে অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে? 118টা, ঠিক আছে? এখানে যে পটভূমি আছে, এখান থেকে আসলে মুখস্থ করার কিছু নেই, আপনি জাস্ট কিছু নর্মাল কথাবার্তা জানবেন। যেমন নাম্বার 1, 1789 সালে একজন বিজ্ঞানীর নাম পড়বেন, নাম হচ্ছে ল্যাভোইসিয়ে। এই যে ল্যাভোইসিয়ে, উনি আসলে কি করেন? ধাতু অধাতু এই দুই ভাগে পদার্থগুলোকে ভাগ করেন। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে পদার্থকে ধাতু অধাতু নামে ভাগ করেন কোন বিজ্ঞানী? অ্যান্সার ল্যাভোইসিয়ে। দেন আপনাকে জিজ্ঞেস করতে পারে এই যে ডোবার রাইনার, এইটার একটা তত্ত্ব আছে, এটাকে বলে ডোবার রাইনারের ত্রয়ী সূত্র, ঠিক আছে? এই যে ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্রে তিনি আসলে লক্ষ্য করেন যে হচ্ছে প্রথম যে মৌলটা আছে এবং তৃতীয় মৌলর যে আছে, ঠিক আছে, এই পারমাণবিক যৌগের অর্ধেক হচ্ছে আমার সেকেন্ড যে মৌলটা আছে সেটা। তার মানে পরমাণুগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য বা হচ্ছে একটা ধর্মের মিল তিনি আসলে খেয়াল করেন। এখন এই তথ্যটা আসলে আপনার জন্য ইম্পর্টেন্ট না, আপনাকে জিজ্ঞেস করবে এই যে ডোবার রাইনারের ত্রয়ী সূত্র, এই ত্রয়ী সূত্রটা কত সালে দেওয়া হয়? 1829 সালে। আপনাকে জিজ্ঞেস করতে পারে এখানে তিনি কোন কোন মৌল নিয়ে কাজ করেছিলেন, তাহলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? মানে অবজেক্টিভের জন্য আপনাকে এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? যেমন পরের পেজে আপনি দেখবেন যে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে হচ্ছে একটা কথা আছে, ঠিক আছে? এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, সেই অষ্টক সূত্রটা কত সালে দেওয়া হয়? 1864। আপনাকে জিজ্ঞেস করতে পারে মেন্ডেলিভ, খুবই ইম্পর্টেন্ট, আমরা বর্তমানে যে পর্যায় সারণীটা ইউজ করি সেটা আসলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, ঠিক আছে? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটা 1913 সালে প্রদান করেন বিজ্ঞানী মোসলে। হ্যাঁ, আমরা পরে গিয়ে এটা পাবো। তার আগে আরও একটা পর্যায় সারণী সাজানো হয়, যেটা 63টা মৌল নিয়েছিল, এবং এই 63টা মৌলকে সাজানো হয় 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া সারি হিসেবে, ঠিক আছে? এই যে মৌলগুলোকে সাজানো হয়েছে, এইটা সাজানো হয়েছে পারমাণবিক ভরের উপরে ভিত্তি করে, এবং এই পারমাণবিক ভরের উপর ভিত্তি করে এই পর্যায় সারণীটি সবার প্রথমে দেন হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভ। তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোনটিকে প্রাধান্য দেওয়া হয়েছে? আপনার অ্যান্সার হবে মৌলসমূহের পারমাণবিক ভর। এভাবেই কোশ্চেন আসবে, ঠিক আছে? এবং আপনি এভাবেই অ্যান্সার করবেন। তাহলে মেন্ডেলিভ কি? মেন্ডেলিভ হচ্ছে পারমাণবিক ভর। কত সালে মেন্ডেলিভ দেন? 1869 সাল, ঠিক আছে? তাহলে এই কথাগুলো এইখান থেকে লাগবে। দেন আপনি পর্যায় সারণীটা দেখতে পাচ্ছেন, আমরা পরে গিয়ে শিখব পর্যায় সারণী কীভাবে করে আমরা হচ্ছে কোন মৌলের অবস্থান নির্ণয় করি, সেটা আমরা একটু পরে দেখে পরে আবার ব্যাক করব। দেন আমার যে বিজ্ঞানীর নামটা ইম্পর্টেন্ট, একটু আগে বলে ফেলেছি, 1913 সালে বিজ্ঞানীর নাম কি? মোসলে, ঠিক আছে? তাহলে তার মতবাদ অনুযায়ী
আমার পরমাণু সমূহের কিসের ভিত্তিতে পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হয়? পারমাণবিক সংখ্যা। তাহলে আপনাকে অবশ্যই এই বাংলা কথাবার্তাগুলা একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই কথাগুলাকে একটু জানলাম। এখন আমার কাজ হচ্ছে আপনাদের কাছ থেকে একটু পড়া আদায় করে নেওয়া, ঠিক আছে? তাহলে আমি খুব দ্রুত কোয়েশ্চেন করব, আপনারা খুব দ্রুত অ্যান্সার করবেন, ঠিক আছে? আমাকে বলেন তো ভাইয়া, যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? দুঃখিত। এই পৃথিবীতে আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? ভেরি গুড তাবাসসুম, ভেরি গুড রেজওয়ান, ভেরি গুড রিফাত, ভেরি গুড তামিম, ভেরি গুড বীরেন কুণ্ড, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে 118টা। ভেরি গুড। আচ্ছা, আমাকে বলেন তো কার মতবাদ অনুসারে পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি? কার মতবাদ অনুসারে পারমাণবিক ভর হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি? পারমাণবিক ভরের ভিত্তিতে কে পর্যায় সারণীকে সাজান? খুব সোজা কোয়েশ্চেন, একটু আগে আমরা অ্যান্সার করছি। প্রথম 5 জনের নাম আমি বলবো, সো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। তাওহীদ, হয় নাই ভাইয়া। পারমাণবিক ভর বলেছি, ভেরি গুড আতিয়ার। বালয় কর্মকার, ভেরি গুড। রেজওয়ান, ভেরি গুড। খায়রুন্নেসা, ভেরি গুড। দিলীপ চন্দ্র, ভেরি গুড। অ্যান্সার হচ্ছে মেন্ডেলিভ। তাহলে বলেন তো ভাইয়া, মোসলের পর্যায় সারণী কিসের ভিত্তিতে প্রদান করা হয়? 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 মোসলে 1913 সালে। ভেরি গুড বীরেন কুণ্ড। তাওহিদ, জেবুন্নেসা, তানহা, আরেকজন ভেরি গুড চৌধুরী রুম্পা। তাহলে আমার অ্যান্সার হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন খুব ইজি, আপনাকে জাস্ট এগুলার থেকে মেইন কথাগুলো জানতে হবে। এখন আসেন আমরা আমাদের বিজনেস পার্টে চলে আসি, যেগুলো আমাদের বোঝার টপিক, ওকে? তাহলে পারমাণবিক পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আমরা পর্যায় সারণীকে বেসিক্যালি হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী দেখি, এবং এখানে টোটাল 118টা মৌল আছে, যার মধ্যে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ আছে ভাইয়া, ঠিক আছে? তাহলে আপনাকে এই কথাগুলো জানতে হবে। পর্যায় হচ্ছে কয়টা? 7টা। গ্রুপ হচ্ছে কয়টা? 18টা, ঠিক আছে? এবং এই যে হচ্ছে পর্যায়গুলো, এই পর্যায়গুলো নর্মালি হচ্ছে আমার বাম থেকে গ্রুপগুলা শুরু করে, যেমন হচ্ছে পর্যায় যদি আপনি যান, সেগুলো আপনার হচ্ছে নাম্বারিংগুলো থাকবে হচ্ছে 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়, এইরকমভাবে। এটা হচ্ছে পর্যায়, ওকে? আর গ্রুপের ক্ষেত্রে যখন আপনি পর্যায় সারণীতে দেখবেন, তখন এটা যাবে হচ্ছে আপনার এখান থেকে এই দিকে। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ, এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এখানে আপনি 3 নাম্বার থেকে পাবেন 12 নাম্বার গ্রুপ পর্যন্ত, তারপর ওইদিকে গিয়ে পাবেন আপনি 13, 14 থেকে একদম 18 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমরা একটু পর্যায় সারণীর যে চিত্রটা আছে সেটা দিয়ে একটু চিন্তা করি। দেখেন খুব সহজ, এই যে আমার 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? তাহলে এই যে উপর থেকে নিচের ক্রমে যে জিনিসগুলো আমি দেখছি, সেগুলো হচ্ছে আমার কি? পর্যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার কি ভাইয়া? পর্যায়। আর এই যে দেখেন ডান থেকে বামের দিকে যেগুলো চলে গেছে, উপরের দিকে মাথা 1, 2, 3, 4 এরকম করে 18 পর্যন্ত যেগুলো আছে, সেগুলো আমার ইন্ডিকেট করছে হচ্ছে গ্রুপ, ঠিক আছে? তাহলে আমার টোটাল পর্যায় কয়টা হলো ভাইয়া? 7টা। আমার টোটাল গ্রুপ কয়টা হলো ভাইয়া? এখানে 18টা, ঠিক আছে? এখন আমাকে জানতে হবে ভাইয়া, এই যে হচ্ছে পর্যায় এবং এই যে হচ্ছে গ্রুপ, এই পর্যায় বা গ্রুপগুলোতে কয়টা করে মৌল আছে ভাইয়া, ঠিক আছে? তো আমি এটাকে কিভাবে পড়ি ভাইয়া? আমি প্রথম সংখ্যাগুলো একটু মাথায় রাখি, ঠিক আছে? যেমন 1, 2, 3, ঠিক আছে? এই তিনটা একসাথে পড়বো কিভাবে? 7, 6, 32। একটা ফোন নাম্বার মুখস্থ করবেন জাস্ট, ঠিক আছে? তাহলে 1, 2, 3-এ আমার সিরিয়াল আসবে 7, 6, 3, 2। তাহলে প্রথম গ্রুপে মৌল আছে 7টা, দ্বিতীয় গ্রুপে মৌল আছে 6টা, তৃতীয় গ্রুপে মৌল থাকতে পারে হচ্ছে আমার 32টা, ঠিক আছে? তারপরে খেয়াল করে দেখেন আমার
এই জায়গাতে পরের যেগুলো আছে সেই জায়গাতে আমার কিভাবে করে হচ্ছে আসবে 4 থেকে 12 পর্যন্ত যেগুলো আছে, ঠিক আছে, 13 থেকে 17 পর্যন্ত এবং 18 পর্যন্ত যেগুলো আছে এগুলো মনে রাখার জন্য আমি এই টেকনিকটা ফলো করি যে 4, 13, 18, ঠিক আছে। তাহলে আমার সিরিয়াল নাম্বারটা চলে আসবে। তাইলে 4-এর জন্য আপনি মনে রাখবেন 4, 13-তে হচ্ছে 6, 18-তে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে লাভটা কি 4, 13, তার মানে মাঝখানে কি আছে ভাইয়া 12। তাহলে 4 থেকে 12 গ্রুপ নাম্বার যারা আছে সবার ক্ষেত্রে আমার কয়টা করে হচ্ছে মূল আছে 4টা। 13 থেকে 17 পর্যন্ত যারা আছে তাদের ক্ষেত্রে কয়টা আছে 6টা, ঠিক আছে। এবং লাস্টে যারা 18 আছে তাদের ক্ষেত্রে কয়টা আছে 7টা, ঠিক আছে। তাহলে এইবার আমি একবারে যদি নাম্বারটা মুখস্থ করি তাহলে আমার নাম্বার আসবে হচ্ছে 7, 6, 32, 4, 6, লাস্টেটা কত ছিল 7, ঠিক আছে। তাহলে আমার মনে আছে 1, 2, 3, 4, 13, 18, তার মানে এটা হচ্ছে 4 থেকে 12, এটা হচ্ছে 13 থেকে 17। টেকনিক্যালি পড়বেন ভাই সবসময়, ঠিক আছে। তাহলে আপনি এই ফোন নাম্বারটা মনে রাখলে আপনার কোন গ্রুপে কতগুলা করে মৌল আছে সেটা জাস্ট হচ্ছে আপনার মনে আসবে। ওকে, নেক্সট পর্যায়ের ক্ষেত্রেও সেই পর্যায়ের ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে 4টা মনে রাখলেই চলে। কি কি ভাইয়া? 2, 8, 18, 32, ঠিক আছে। এগুলো হচ্ছে পর্যায়ের নাম্বার। তাহলে আমি মুখস্থ করব পর্যায়ের নাম্বার কি হিসেবে, একটু খেয়াল করে দেখি। সেটা হচ্ছে 1, 2, 4, 6। তাহলে আমি জানি পর্যায়ে আছে 7টা। তাহলে 1 নাম্বার গ্রুপ পর্যায়ে হচ্ছে মৌল আছে 2টা, 2 তারপরে হচ্ছে 4, তাহলে মাঝখানে কি আছে ভাইয়া 3। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার পর্যায়ে মৌল আছে কয়টা 8টা। তারপরে মনে রাখবো 4, তারপরে আছে 6, তাহলে এখানে আছে কি মাঝখানে 5, তাহলে 4 থেকে 5 আছে কয়টা 18টা, ঠিক আছে। 6 আরেকটা আছে ভাইয়া 7টা পর্যায়ে, তাহলে 6 আর 7-এ আছে 32টা। বোঝা গেছে ভাইয়া? কথা ক্লিয়ার? তার মানে আপনি যখনই হচ্ছে নাম্বারগুলোকে চিন্তা করবেন আপনি এই নাম্বারগুলোকে হচ্ছে একটু সিরিয়াল বাই মোবাইল নাম্বার বা হচ্ছে যেভাবে পড়েন সেভাবে করে একটু সিরিয়াল বাই মুখস্থ করবেন, তাহলে অন্তত আপনার মনে আসবে, ঠিক আছে। কারণ এগুলো যেহেতু মুখস্থের টপিক, কিছু তো করার নেই ভাইয়া, মুখস্থের টপিক আপনাকে এভাবে একটু টেকনিক্যালি দেখতে হবে, ঠিক আছে। এখন দেখেন এই জায়গাতে একটা বড় গ্রুপ আছে যাদেরকে আমরা বলি ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস। আপনার মনে হচ্ছে না ভাইয়া এই যে এখানে গ্রুপ নাম্বার যে হচ্ছে 3, এই 3-র মধ্যে 32টা মৌল, সে 32টা মৌলের মধ্যে 30টা মৌল হচ্ছে 2টা গ্রুপের মৌল, এদেরকে বলে ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস, ঠিক আছে। কি বলে ভাইয়া? ল্যান্থেনাইটস আর অ্যাক্টিনাইটস, ঠিক আছে। তাহলে এই যে ল্যান্থেনাইটস আর এই যে অ্যাক্টিনাইটস ভাইয়া আপনাকে জানতে হবে ল্যান্থেনাইটসে টোটাল মৌল আছে 15টা, চাইলে একটু মনে রাখবেন 57 থেকে 71 পর্যন্ত। আর পারমাণবিক সংখ্যা যাদের 89 থেকে 103, এখানেও 15টা আছে, তারা হচ্ছে অ্যাক্টিনাইটস, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে ল্যান্থেনাইটস গ্রুপে কয়টা মৌল আছে 15, অ্যাক্টিনাইটস গ্রুপে কয়টা মৌল আছে 15, ঠিক আছে। এবং এরা প্রত্যেকেই কোন গ্রুপের মৌল ভাইয়া? আপনি সব সময় মনে রাখবেন এরা হচ্ছে গ্রুপ 3 এর মৌল, ঠিক আছে। তাহলে দেখেন একটা ছোট্ট টপিক, ঠিক আছে, এই একটা ছোট্ট টপিক কিন্তু কতগুলো প্রশ্ন, ঠিক আছে, আপনার একসাথে এখান থেকে হচ্ছে চিন্তা করতে হয়, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো আমাকে মিস করা একদমই যাবে না, ঠিক আছে, এবং এই জায়গাগুলো যেন মিস না হয়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমরা যখন এই জায়গাগুলো নিয়ে কথা বলছি তারপরে আমি এখান থেকে আসলে হচ্ছে কি চিন্তা করব, ঠিক আছে, এখান থেকে আমি কি চিন্তা করব। আচ্ছা, একজন কোশ্চেন করেছে ভাইয়া পর্যায়ে 3 হবে কিনা? না, পর্যায়ে কিন্তু 3 হবে না, ঠিক আছে, পর্যায়ে কিন্তু হচ্ছে আমার 3 হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, এইবার আমি একটু চলে আসি হচ্ছে এই জায়গাটাতে। তাইলে এখান থেকে যেই কথাগুলো আছে, ঠিক আছে, এই কথাগুলো আপনি হচ্ছে এই জায়গাতে পাবেন, ঠিক আছে। তাহলে একটু দেখে নিই। দেখেন প্রতিটি পর্যায়ে বাম থেকে ডান দিকে পড়ে ফেলছি। দেখেন মূল পর্যায়ে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে হলেও ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 নম্বর পর্যায়। যিনি কোয়েশ্চেন করেছিলেন, ঠিক আছে, এগুলা হচ্ছে 7 এবং 6-এর পর্যায়, গ্রুপ হচ্ছে 3,
ঠিক আছে, অ্যাক্টিনাইজ ল্যান্থেনাইজ গ্রুপ হচ্ছে 3, কিন্তু পর্যায় হচ্ছে আমার কি 6 এবং 7। ঠিক আছে, আচ্ছা, আর নিচে যে কথাগুলো আমি বললাম, প্রথম পর্যায়ে আমার মৌল কয়টা, 2টা বলছিলাম, মনে আছে? নাম্বার খেয়াল আছে? 2, 8, 18, 32। তাহলে 2 থেকে 3-এ আছে কয়টা? 8টা। 4 থেকে 5-এ আছে কয়টা? 18টা। 6 থেকে 7-এ আছে কয়টা? 32টা। ঠিক আছে, তারপরে মনে আছে গ্রুপেরগুলো বলেছিলাম 7, 6, 32। ঠিক আছে, তারপর 4, 6, 7। ঠিক আছে, তাহলে প্রথমে 7টা, দ্বিতীয়তে 6টা, তৃতীয়তে এই যে 32টা। আর হচ্ছে চতুর্থ থেকে 12 পর্যন্ত কয়টা বলছিলাম? 4টা। 13 থেকে 17 পর্যন্ত কয়টা বলছিলাম? 6টা। 18তে কয়টা বলছিলাম? 7টা। ঠিক আছে, তাহলে এই নাম্বারগুলো অবশ্যই এবং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমার নাম্বার শেষ, পর্যায় সারণীর মোটামুটি আমার একটা আইডিয়া চলে আসছে। ঠিক আছে, এখন আমাকে যেটা ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে একটা মৌলের অবস্থান আসলে কোথায় পর্যায় সারণীতে, সেটা আমরা হচ্ছে কিভাবে বের করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আমার এখানে কিছু নিয়ম কানুন আছে। ঠিক আছে, নিয়ম কানুনগুলা একটু নির্ভর করবে এভাবে। প্রথম কথা, যখনই আপনাকে মৌলের অবস্থান নির্ণয় করতে বলবে, আপনি সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখবেন। 1 নম্বর কাজ হচ্ছে কি লিখা? ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এখন। হ্যাঁ, তাহলে ইলেকট্রন বিন্যাস লেখার পরে আমার নেক্সট যেই জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই মৌলগুলার ব্লক কি। ব্লক মানে কি ভাইয়া? ব্লক মানে হচ্ছে আমরা মৌলের কিছু উপশক্তি স্তরের নাম জানি, এস, পি, ডি, এফ, আরও ইন্টার লেভেলে গেলে আপনি আরও পড়বেন জি, এইচ, এগুলো আপাতত দরকার নেই, 3-4টাই জানেন, এস, পি, ডি, এফ। আমরা যখন একটা মৌলের পর্যায় সারণীতে তার ইলেকট্রন বিন্যাসটা লিখি, যেমন সোডিয়াম, আমরা জানি তার ইলেকট্রন হচ্ছে 11 ভাইয়া, তাই না? তাহলে এইটার বিন্যাস আসবে হচ্ছে এই রকম, 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক না ভাইয়া? দেখেন তো একটু ঠিক আছে কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কার বিন্যাস? সোডিয়ামের বিন্যাস। ঠিক আছে, তাহলে সোডিয়ামের বিন্যাসে আমি দেখলাম সবার শেষ যে ইলেকট্রনটা, লাস্ট যে ইলেকট্রনটা, সেটা আছে কোথায় ভাইয়া? 3s1-এ। ঠিক আছে, এই যে আমি ব্লক বলেছিলাম ভাইয়া, এই ব্লকগুলা বোঝাবে আপনার লাস্ট ইলেকট্রনটা এই কোন উপশক্তি স্তর এর মধ্যে আছে। যার মধ্যে থাকবে সেটা ওই ব্লকের মৌল হবে। ঠিক আছে, তাহলে সোডিয়ামের শেষ ইলেকট্রন 3s1, তাই না? আমাকে বলেন তো এটা কি ব্লক মৌল হবে? এটা কি ব্লক মৌল হবে বলেন তো? এটা কি ব্লক মৌল হবে একটু বলেন তো ভাইয়া? এস, ভেরি গুড বালাই। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার এস ব্লক মৌল। যখনই আপনি এস ব্লক মৌল নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তাহলে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এটা যেহেতু শেষ ইলেকট্রন, সেইটা আগের যে নাম্বারটা আছে এই যে 3, এইটা ইন্ডিকেট করে শক্তি স্তরটা কত। শক্তি স্তরকেই আমরা আসলে কি বোঝাই ভাইয়া? পর্যায়। তাহলে এই যে সোডিয়াম, এটার পর্যায় নাম্বার হচ্ছে কত ভাইয়া? 3। ঠিক আছে, আর যেহেতু এটা এস ব্লক মৌল, এস ব্লক মৌলের গ্রুপ নাম্বার বের করার সময় মনে রাখবেন এস এর সাথে মানে হচ্ছে এস এর উপরে যেই সংখ্যা থাকবে, সোজা বাংলা ভাষার কথা। ঠিক আছে, তাহলে এইখানে এস এর উপরের সংখ্যাটা কত? 1। তার মানে এইখানে গ্রুপ নাম্বার হবে হচ্ছে 1। তার মানে সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে গ্রুপ 1 মৌল। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আমাদের কথাবার্তা যা বললাম এইটুকু সাথে আমাদের পর্যায় সারণীটা মিলে কিনা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের ওই যে আগের পর্যায় সারণীটাতে একটু ফেরত চলে যাই,
যেখানে পর্যায় সারণীর চিত্রটা আছে, দেখেন তো ভাইয়া সোডিয়াম কোন জায়গাতে আছে, এই যে এই জায়গাতে আছে সোডিয়াম। ঠিক আছে, আমরা বলেছিলাম সোডিয়াম হচ্ছে 3s1 লাস্ট ইলেকট্রন, তাহলে এটা পর্যায় নাম্বারটা দেখেন তো কত, 3। ঠিক আছে, এবং এইখানে এস এর মাথার সংখ্যাটা কত ভাইয়া, 1। দ্যাটস ওয়াই এই জায়গাতে আমার গ্রুপ নাম্বারটা হচ্ছে কত দেখেন ভাইয়া, 1। তাহলে সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে গ্রুপ 1 মৌল। ঠিক আছে, ওকে, বুঝছি কিনা? অনেকেই কারেক্ট অ্যান্সার করছেন অলরেডি, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা যদি হচ্ছে নেক্সটটাতে যাই, ধরেন আমাকে বলছে সোডিয়াম তো গেল, এবার আসেন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, একা ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি জানি ভাইয়া অ্যালুমিনিয়াম হচ্ছে কত, 13। ঠিক আছে, 13 মানে হচ্ছে কি ভাইয়া, 1s2 2s2 2p6, ঠিক আছে, 3s2 3p1। ঠিক আছে, তাহলে দেখেন আমি যখন ইলেকট্রন বিন্যাসটা লিখলাম ভাইয়া, এটা লেখার সাথে সাথেই কিন্তু আমার এখানে বোঝা যাচ্ছে যে লাস্ট ইলেকট্রনটার নাম হচ্ছে 3p1। ঠিক আছে, তাহলে লাস্ট ইলেকট্রনটা যেহেতু 3p1, ঠিক আছে, তাহলে একটা অ্যান্সার আমার অলরেডি চলে আসছে। পর্যায় নাম্বার হচ্ছে আমার লাস্ট ইলেকট্রনটা যে শক্তি স্তরে আছে, তাহলে আমি বুঝতেই পারতেছি শক্তি স্তর সামনে যেটা আছে সেটাই, তাহলে শক্তি স্তর হচ্ছে কত, 3। ঠিক আছে, আচ্ছা এখন নেক্সট যে কথাটা সেটা হচ্ছে গ্রুপ নাম্বার। এখন খেয়াল করে দেখেন এই জায়গার প্রবলেমটা হচ্ছে কি, এই জায়গার প্রবলেম হচ্ছে যে এইটা লাস্ট ইলেকট্রন আছে পিতে, তার মানে এইটা হচ্ছে একটা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের নিয়ম হচ্ছে আপনি এইখানে এস ও পি এর উপরের সংখ্যার যোগফল, ঠিক আছে, করতে হবে এবং তার সাথে একটু কষ্ট করে 10 যোগ করতে হবে। এটা হচ্ছে সূত্র। তার মানে আপনি শুরুতে আগে হচ্ছে 10 যোগ করবেন, ঠিক আছে, আর এস আর পি এর মাথায় যে নাম্বার আছে, ঠিক আছে, যেটা আপনার সর্ববহিষ্ঠ স্তর, তার মানে এন এর, ঠিক আছে, আগের গুলার কিন্তু না। ওকে, কার এস আর পি নিব, এন এর, ঠিক আছে, এন এর, ঠিক আছে, এন এর মানে কি ভাই, এন মানে হচ্ছে কি প্রধান শক্তি স্তর বা পর্যায়। তাহলে পর্যায় কত, 3, 3 সাথে যে এস আছে তার নাম্বার নেবেন কত, 2, 3 সাথে যে পি আছে তার নাম্বার নেবেন 2 আর 1 কত, 3, আর তার সাথে যদি 10 যোগ হয়ে যায় তাহলে আমার গ্রুপ নাম্বার হবে কত, 13। ঠিক আছে, ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার করে ফেলছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম। আমি যদি আগের সাথে একটু চিন্তা করে মিলাইতে চাই, তাহলে আমার যদি হচ্ছে গ্রুপ নাম্বার বা পর্যায় সারণী একটু খেয়াল থাকে, তাহলে আমি এই যে পর্যায় সারণীটা এখানে খুঁজে পেলাম। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমি কার নাম বলেছিলাম ভাইয়া, অ্যালুমিনিয়াম, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম কই আছে, এই যে এইখানে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আপনার যদি মনে থাকে এটা ছিল 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না? তাহলে এটা হচ্ছে কি তৃতীয় পর্যায়। ঠিক আছে, তৃতীয় পর্যায়, এবং এটার গ্রুপ নাম্বার কত, 13। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা যদি চাই তাহলে ইনশাল্লাহ হচ্ছে যে কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারি। এখন একজন কোশ্চেন করেছিলেন রিয়াদ রিসা যে ভাই আমরা কতগুলা শিখবো। বেসিক্যালি আপনি যদি হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত শেখেন আমার মনে হয় মোর দেন এনাফ। ঠিক আছে, প্রথম 30টা মৌলের জন্যই আসলে হচ্ছে স্যাররা কোশ্চেন করতে চায়, এবং এটা মোটামুটি ইন্টারের জন্য ইম্পর্টেন্ট। যখন আপনারা ইন্টারে উঠবেন এবং তার আগে যখন আপনারা এসএসসিতে পড়তেছেন, আমার মনে হয় 30 ইটস এ গুড নাম্বার, আপনি প্রথম 30টা পড়লেই হবে। ওকে, এখন দেখেন আমার মৌলের নাম হচ্ছে স্ক্যানাডিয়াম। এইটার একটু ভেজাল আছে, ভেজালটা কি ভাই একটু দেখি। দেখেন স্ক্যানাডিয়াম মানে হচ্ছে 21, তাই না ভাইয়া? তাহলে স্ক্যানাডিয়াম মানে যেহেতু 21, এটার ক্ষেত্রে আমার লিখতে হবে কি, আমার 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে আসবে ভাইয়া 4s, তারপরে আসবে 3d। এখন এখানে একটু কথা আছে, কথাটা কি, আমরা নর্মালি হচ্ছে যখন ইলেকট্রন বিন্যাস লিখি, রিয়াদ বলছে ভাই একটু ব্যতিক্রমগুলা বলেন, এটা হচ্ছে ব্যতিক্রম। যেমন এইখানে দেখেন আমরা যখনই ইলেকট্রন বিন্যাস লিখি আপনার ধারণা কি, যেমন 1-এরটা শেষ হয়েছে, তারপর 2-এরটা আসছে, তারপর 3-এরটা আসছে, তাহলে 3-এরটা শেষ হইলে 4-এরটা আসা উচিত ছিল। যেমন এখানে আপনার পছন্দ হইতো যদি আমি এইখানে লিখতাম হচ্ছে 3s2 3p6 3d1, তারপরে লিখতাম 4s2, তাইলে হচ্ছে মনে একটু ভালো হইতো, তাই না? ঝামেলা হচ্ছে ইলেকট্রন প্রবেশ করবে
কোনটাতে আগে কোনটাতে পরে এইটা ডিপেন্ড করে তার শক্তিক্রমের উপর। এইটা আপনাদের বইতে নাই, থাকলে হয়তো একটু ভালো হইতো। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হইতো ইলেকট্রন বিন্যাস কেন এক এক রকম হয়। ঠিক আছে, আচ্ছা যদি নাই আমি একটু জাস্ট হচ্ছে বলে দেই, একটু যদি ঠান্ডা মাথায় বুঝছেন তাইলে হয়ে যাবে। আপনি এইখানে এন মানে হচ্ছে কি পর্যায়, আপনার মনে আছে এই ভাইয়া তো এন মানে পর্যায় বলছে, তার মানে যদি আমার নাম হয় ভাইয়া 3D, ঠিক আছে, তাহলে এখানে পর্যায় নাম্বার হচ্ছে 3 ভাইয়া বলছে। ওকে, এই যে এল, এল কার জন্য আসে জানেন? ওই যে আমি এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর এগুলার কথা বলছিলাম না? এগুলার কিছু এল এর মান আছে, যেমন এস এর এল এর মান 0, পি এর হচ্ছে 1, ডি এর হচ্ছে 2, এগুলা শক্তিক্রম বের করার জন্য ব্যবহৃত হয়। যখন আমি দেখলাম এখানে 3D আছে, তার মানে এখানে ডি এর মান কত? 2 না ভাইয়া? তাহলে 3 আর 2 এ কত হইল? 5, তার মানে এটা শক্তিমান হচ্ছে 5। আর যেটা 4s ভাইয়া, হ্যাঁ 4s, সেটার ক্ষেত্রে আমি জানি এটার পর্যায় হচ্ছে 4, তাহলে n হচ্ছে 4। আর এস এর জন্য ভাইয়া শিখাইছে এল এর মান কত? 0, তাহলে 4 যোগ 0 মানে কত? 4। আপনি আমাকে বলেন তো 4sটার শক্তি বেশি না 3Dর শক্তি বেশি? বলেন তো ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এইখানে আমার শক্তি বেশি কার ভাইয়া? 3D। যেটার শক্তি বেশি সেটাতে ইলেকট্রন পরে যায়, আর যেটার শক্তি কম সেটাতে ইলেকট্রন আগে যায়। ঠিক আছে, এই জন্য এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে হচ্ছে 4s2-তে এবং পরবর্তী ইলেকট্রনগুলো প্রবেশ করবে হচ্ছে 3D-তে। তার মানে আপনি আমাকে বলেন তো স্ক্যানাডিয়ামটা একটা কোন ব্লক মৌল? এটা কি এস ব্লক মৌল নাকি এটা ডি ব্লক মৌল? বলেন তো দেখি, এটা এস ব্লক মৌল নাকি এটা ডি ব্লক মৌল? ভেরি গুড তাবাসসুম, এটা একটা ডি ব্লক মৌল, কারণ লাস্ট ইলেকট্রনটা আছে ডি এর মধ্যে। ঠিক আছে, তাহলে এটা লাস্ট ইলেকট্রন ডি, তাহলে এটা একটা ডি ব্লক মৌল। আচ্ছা, এখন আপনাকে মাথায় রাখতে হবে যে এইটার পর্যায় কিন্তু তাহলে 3 হবে না। কেন হবে না ভাইয়া? পর্যায় মানে হচ্ছে কি সর্বোচ্চ শক্তি স্তর বা সবচেয়ে বেশি বা সর্ববহিস্থ কতগুলা শক্তি স্তর তার কাছে আছে। তাহলে আপনি যখন বিন্যাসটা লিখছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথম শক্তি স্তর আছে, এখানে দ্বিতীয় শক্তি স্তর আছে, এখানে তৃতীয় শক্তি স্তর আছে এবং এখানে চতুর্থ শক্তি স্তর আছে। যার মানে লাস্ট ইলেকট্রন অনুযায়ী কিন্তু পর্যায়ের নাম্বারটা আসবে না, পর্যায়ের নাম্বার আসবে যতগুলা শক্তি স্তর আছে তার উপর। তার মানে এখানে 4টা শক্তি স্তর আছে, পর্যায় হচ্ছে 4। কিন্তু গ্রুপ আসবে কার জন্য? গ্রুপ আসবে শেষ ইলেকট্রনের জন্য। ঠিক আছে, তাহলে এইখানে লাস্ট ইলেকট্রন ছিল 3D, তাহলে এটা ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের সূত্র হচ্ছে আপনার NS, তার মানে যেটা আমার N থাকবে, এখানে N কত ছিল? 4, তার S এর মাথায় যে সংখ্যা আছে তাহলে কত ছিল? 2। ঠিক আছে, প্লাস N-1D। হ্যাঁ, মানে কি ভাইয়া? N কত? 4, মাইনাস কত? 1, তাহলে 4 বিয়োগ 1 কত? 3। তার মানে এখানে 3D এর মাথায় যেটা আছে তার মানে 1, এই দুইটার যোগফল হচ্ছে ডি ব্লকের স্ক্যানাডিয়ামের গ্রুপ নাম্বার। তাইলে 2 আর 1 কত হইল ভাইয়া? 3। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমাকে যদি এই টাইপের যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের যাদের কমেন্ট দেখতেছি মাশাল্লাহ প্রত্যেকে আউটবাউ নীতি আপনাদের বইতে আছে। ভেরি গুড, তাহলে আপনারা এই জিনিসটা পারেন, তাই তো? ওকে, তাহলে যদি পারি আমার আপনাদেরকে চেক করার ওয়ে তো আছেই। আসেন স্পট এক্সাম, বলেন কোনটা আপনার অ্যান্সার? অ্যান্সার কোনটা? নিচের কোনটি ম্যাগনেসিয়ামের জন্য সঠিক? হ্যাঁ, আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, আপনাদের তো ক্যালকুলেটর ইউজ করতে বাধা নাই, কিন্তু এইটাতে তো ক্যালকুলেটর মনে হয় না আসলে প্রয়োজন আছে। ওকে, কত হবে?
ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। ওকে, তাহলে দেখেন যেটা আমি ম্যাগনেসিয়াম বলেছি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যখনই হচ্ছে বলছি যে হচ্ছে 1s2 2s2, ঠিক আছে, 2p6, ঠিক আছে, 3s2, ঠিক আছে, তাহলে এই যে আমার 3s2 চলে আসলো ভাইয়া, এই 3s2টাই হচ্ছে আমার কি পর্যায়, ঠিক আছে, তাহলে এই জায়গাতে এর চেয়ে বড় তো আর কেউ নাই, তাহলে এটার পর্যায় নাম্বার হবে হচ্ছে 3, ঠিক আছে। এটা যেহেতু এস ব্লক মৌল, ঠিক আছে, তাহলে এটার ব্লকও হবে হচ্ছে এস। আমার যেহেতু এস ব্লক মৌলের মাথায় আছে 2, তাহলে এটার গ্রুপ নাম্বার হচ্ছে 2। এখানে ইলেকট্রন বিন্যাস 12টাই করা আছে, কিন্তু এটা আসলে 3p1-এ যাবে না, এখানে একটু কারেকশন হবে 2p6, ঠিক আছে। তাহলে আলটিমেটলি হচ্ছে আপনার প্রশ্নে এই ধরনের জিনিসগুলো আসতেই পারে, আপনি একটু কষ্ট করে মাথায় রেখে হচ্ছে এগুলা ব্যবহার করবেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্পট এক্সাম, ল্যান্থেনাইট সিরিজের মৌল সংখ্যা কত? দেখি কতজনের মনে আছে, কতজনের মনে আছে আমরা একটু দেখি। ভেরি গুড রিফাত, আনোয়ার, বেস্ট বুম, তাবাসসুম, জলি। অ্যান্সার হচ্ছে 15, ঠিক আছে। ল্যান্থেনাস অ্যাক্টিনিস দুইটাতেই 15টা করেছিল, ঠিক আছে। আমার মনে হয় আপনার বইয়ে 30টার মতো আছে, এর বাইরে আসলে কোশ্চেন আসাটা ডিফিকাল্ট। সো আপনার জন্য সবচেয়ে বড় মৌল আমিন হামজা আসলে হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। এর বেশি আসলে আপনাদের জন্য আমার মনে হয় না যে এসএসসি পরীক্ষার জন্য আসলে প্রয়োজন হবে, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসি হচ্ছে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এটার ক্ষেত্রে আপনাদের হচ্ছে মনে হয় না কারোরই কনফিউশন আছে। আমি জাস্ট হচ্ছে যেহেতু বইয়ের টপিক, আমি একটু জাস্ট হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন আমার এইখানে সোডিয়ামের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন হচ্ছে আমার, সরি এখানে একটু ভুল লিখছে, এটা হচ্ছে 3s1, ঠিক আছে, 3s1। তাহলে এই যে হচ্ছে সোডিয়াম 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে দেখেন 4s1, ঠিক আছে। তার মানে এটা সর্ববহিস্থ স্তরে দুইটার ক্ষেত্রে এটা যদি লাস্ট স্তর হয়ে থাকে, তাহলে এইটার ক্ষেত্রে আমার ইলেকট্রন আছে কয়টা? একটা। এবং পাশেরটার দিকে যদি আমি তাকাই, এটা যদি ফ্লোরিন হয়, তাহলে এটা লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন আছে টোটাল 7টা, মানে সর্ববহিস্থ স্তর যেহেতু 2, তাহলে এখানে আছে 2, এখানে আছে 5, টোটাল 7। ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন লাস্ট বহিস্থ স্তরে ইলেকট্রন আছে 7টা, ঠিক আছে। তার মানে এখানে টোটাল সর্ববহিস্থ স্তরে আমার 7টা ইলেকট্রন আছে ফ্লোরিন আর ক্লোরিনের। মানেটা কি আসলে? মানে হচ্ছে এই যে সোডিয়াম, তার ক্ষমতা হচ্ছে সে খুব ইজিলি এই একটা ইলেকট্রনকে বের করে দিতে পারে, ঠিক আছে। তার মানে সে এই একটা ইলেকট্রনকে ত্যাগ করবে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে কি পজিটিভ, তাই না? তাহলে ইলেকট্রনকে যখন ত্যাগ করলো, তার মানে নেগেটিভকে ত্যাগ করলো, তখন সেটা কিসে পরিণত হইল ভাইয়া? ধনাত্মক আয়নে, ঠিক আছে। এই আয়নটা কি হয়ে গেল ভাইয়া? ধনাত্মক, ঠিক আছে। এবং এই জায়গার ক্ষমতা হচ্ছে কি ভাইয়া? এই জায়গার ক্ষমতা হচ্ছে যে সে একটা ইলেকট্রনকে কি করতে পারে ভাইয়া? গ্রহণ করতে পারে। তাহলে ইলেকট্রন ঋণাত্মক, তার মানে সে কি আয়নে পরিণত হবে? ঋণাত্মক, ঠিক আছে। এখন হয়টা কি ভাইয়া, যেহেতু সোডিয়াম একটা ধাতব যৌগ এবং ফ্লোরিন হচ্ছে একটা ঋণাত্মক গ্যাস, ঠিক আছে, হ্যালোজেন গ্রুপযুক্ত গ্যাস, এরা পরস্পর খুব ইজিলি হচ্ছে বিক্রিয়া করতে পারে। বিক্রিয়ার সময় তারা কি করে? সে যেই ইলেকট্রনটা ছেড়ে দেয়, সে ওই ইলেকট্রনটাই গ্রহণ করে, ঠিক আছে। এই গ্রহণ এবং ত্যাগের মাধ্যমেই তারা একটা কি করে? তারা একটা রাসায়নিক যৌগ গঠন করে, ঠিক আছে। এখন এই যে রাসায়নিক যৌগটা গঠন করলো, কিভাবে গঠন করলো? একটা ধনাত্মক আয়ন এবং একটা ঋণাত্মক আয়ন মিলে, ঠিক আছে। এবং এই ধনাত্মক ঋণাত্মক আয়নটা কিভাবে তৈরি হলো ভাইয়া? সেটা তৈরি হলো তার সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের নাম্বার দিয়ে। এখন কোয়েশ্চেন হচ্ছে, তাহলে খেয়াল করে দেখো, ক্লোরিনের একটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, সেই জন্য সে একটা সোডিয়াম থেকে হচ্ছে মৌল ইলেকট্রন নিয়েছে। যদি এইটার নাম হয়তো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের লাস্ট বিন্যাসটা মনে আছে কিনা আপনাদের? 3s2। তার মানে ইনার ক্ষমতা হচ্ছে ইনি একটা না, ইনি দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে,
ঠিক আছে, আপনারা দেখবেন সবসময় আমরা লিখি ম্যাগনেসিয়াম 2+। কেন 2+ লিখি ভাইয়া? কারণ সে 2টা ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা রাখে। তার মানে এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করলো সেগুলো তো আকাশে বাতাসে ঘুরে বেড়াবে না, তাই না? সেগুলো কার কাছে যাবে? ক্লোরিনের কাছে। তাহলে ক্লোরিনের ক্ষমতা হচ্ছে সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু তার যোগ্যতা হচ্ছে একটা গ্রহণ করা। তাহলে কি হবে? 2টা ক্লোরিনের অণু এখন আমার হচ্ছে একীভূত হবে এবং এই 2টা ক্লোরিনের অণু এই 2টা ইলেকট্রনকে গ্রহণ করবে এবং তার ফলে আমার যৌগটার নাম হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তার মানে আমি আমার ইলেকট্রন বিন্যাসের মধ্যে যে ইলেকট্রনগুলো ত্যাগ করছি সেই ইলেকট্রনগুলো ত্যাগ করার কারণে ধনাত্মক বা ঋণাত্মক যৌগ গঠন করা হচ্ছে এবং এই যে যৌগটা যেমন সোডিয়াম, এটা একটা ইলেকট্রন ত্যাগ করে অধিক ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, ম্যাগনেসিয়ামও অধিক ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। তার মানে এই যে সোডিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে কি ধাতব ধর্মযুক্ত। আর এই যে ক্লোরিন, ঠিক আছে, বা ফ্লোরিন, ঠিক আছে, বা তারপরে যারা আছে ব্রোমিন, এরা হচ্ছে কি অধাতব। ঠিক আছে, তার মানে এরা অধাতব ধর্মযুক্ত। ঠিক আছে, তাহলে এই যৌগগুলা তাদের পর্যায় সারণীর অবস্থানের জন্যই কেউ ধাতব অবস্থানে আছে, কেউ অধাতব অবস্থানে আছে। ঠিক আছে, আরও যদি ক্লিয়ার করি তাহলে আপনি যদি একটু পর্যায় সারণীর দিকে একটু তাকান তাইলে হচ্ছে আপনার জিনিসটা মানে আরেকটু ক্লিয়ার হবে। আমি যদি পর্যায় সারণীর একদম শুরুর যে পেজটা আছে এখানে যাই, একটু দেখেন তো ভাইয়া, আমি এই পাশ জুড়ে যতগুলা মৌল আমি দেখছি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রতিটা মৌলই হচ্ছে ধাতব মৌল এবং আপনি এই পাশেও যারা আসছে তারাও হচ্ছে ধাতব মৌল এবং এদের কিছু স্পেসিফিক নামও আছে, একটু পরে আমি বলবো। তাহলে দেখেন এইটাও ধাতব, এইটাও ধাতব এবং এই পাশে যত যাচ্ছে তত এদের ধাতব বৈশিষ্ট্যের মান আস্তে আস্তে কমে যাচ্ছে এবং কমে গিয়ে গিয়ে এরা অধাতবে পরিণত হচ্ছে। ঠিক আছে, তার মানে আপনার এই যে হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করেই আপনার হচ্ছে কোন মৌল পর্যায় সারণীতে কোথায় থাকবে এবং তার ধর্ম কি হবে, এই পুরো বিষয়টাই হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, এই জন্যই আমরা বলি যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসে হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আপনার বইয়ের মধ্যে আছে, আপনি যদি একবার হচ্ছে অবশ্যই এতদিন ধরে আপনারা পড়ছেন, আপনি এই কথাগুলো যদি হচ্ছে একটু দেখেন, ঠিক আছে, তাহলে এই ব্যাখ্যাগুলো বলা আছে। ঠিক আছে, এখন আসেন, আমরা অনেক কিছু বলে ফেলছি ধর্ম টর্ম নিয়ে, এগুলো নিয়ে আমাদের কথা আসবে, তার আগে আমরা কিছু ব্যতিক্রম দেখে নিই। ঠিক আছে, যেমন 3টা ব্যতিক্রম আপনার বইতে বলছে, একটা হচ্ছে হাইড্রোজেনকে নিয়ে, একটা হচ্ছে হিলিয়ামকে নিয়ে, আর এটা হচ্ছে ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটসকে নিয়ে। হাইড্রোজেনকে নিয়ে ঝামেলাটা কোন জায়গাতে খেয়াল করে দেখেন। হাইড্রোজেনটা আমি যদি হচ্ছে চিন্তা করি সেই ক্ষেত্রে এইটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কি ভাইয়া? এটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 1s1, তাই না? তাহলে আমার পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী এটা এস ব্লক মৌল এবং এটা আছে হচ্ছে 1 নম্বরে, তাহলে এটার অবশ্যই গ্রুপ নাম্বার হওয়া উচিত 1। ঝামেলা হচ্ছে পর্যায় সারণী গ্রুপ 1-এর অন্যান্য মৌল সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, এরা প্রত্যেকেই হচ্ছে ধাতব বা আমি যদি বলি সলিড। কিন্তু হাইড্রোজেন কি সলিড? না, হাইড্রোজেন হচ্ছে গ্যাস। এরা কার মতো? এরা নিষ্ক্রিয়, এরা হ্যালোজেনের মতো হচ্ছে আচরণ হয়। ঠিক আছে, হ্যালোজেনের মতো হচ্ছে গ্যাস। এই জন্য এদের ভৌত ধর্মের উপর চিন্তা করে এদেরকে গ্রুপ 17-এও রাখা যেতে পারে এই কথা চিন্তা করে। কিন্তু দেখা যায় কি যে এই হাইড্রোজেনটার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো এরা একটা ইলেকট্রন খুব ইজিলি ছেড়ে দিতে পারে, এরা ধনাত্মক আয়নে পরিণত হইতে পারে। ঠিক আছে, এই জন্য এরা এই যে হচ্ছে ধাতব মৌল এদের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ অবস্থানে থাকে, যদিও তার ভৌত ধর্ম গ্যাস। এই জন্য আমরা হাইড্রোজেনকে নর্মালি কোন গ্রুপের মৌল বলি? গ্রুপ 1। হিলিয়ামের ক্ষেত্রে সেম কাহিনী হয়। হিলিয়ামের আমি যদি পর্যায় সারণী অনুযায়ী যাই তাহলে হিলিয়াম হচ্ছে ভাইয়া এটা 2, তার মানে এটা আসবে ভাইয়া হচ্ছে 1s2। ডেফিনেটলি এটা গ্রুপ 2-র মৌল, কোনো সন্দেহ নাই। প্রবলেম হয়ে যায় এই যে হিলিয়াম, এইটার ভৌত অবস্থা কেমন? এটা আমার হচ্ছে গ্যাস, এবং ভৌত অবস্থা না শুধু, এদের যে রাসায়নিক বৈশিষ্ট্য সেটাও হচ্ছে এই গ্যাসের মতো আচরণ করে। এবং সেটা কি ধরনের গ্যাস?
নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এরা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। এদেরকে একটা জায়গায় রেখে দিলে এরা ইনার্ট অবস্থায় সারা জীবন এইভাবেই থাকবে, ঠিক আছে। এদের রাসায়নিক অবস্থানের পরিবর্তন হয় না, ইলেকট্রন আদান প্রদান কোনো কিছুই করতে পারে না, এই জন্য এইটা নিষ্ক্রিয় গ্যাসের সাথেই বেশি মিলে। দ্যাটস ওয়াই এই হিলিয়ামকে আমরা কোন গ্রুপের অন্তর্ভুক্ত করি? গ্রুপ 18, ঠিক আছে। এই কথাগুলো প্রতিটাই আমার বইয়ে আছে। বেসিকটা হচ্ছে এটা যে ইনার আচরণ গ্রুপ 1-এর মৌলের সাথে বেশি মিলে এবং এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, এটার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা আছে, সুতরাং এটা গ্রুপ 1-এর সাথেই বেশি যায়, যদিও এটা এক ধরনের গ্যাস। এটার ক্ষেত্রে হিলিয়াম এটা গ্রুপ 2-র মৌল হওয়া উচিত ছিল। প্রবলেম হচ্ছে ইনি ইলেকট্রন ত্যাগও করে না, কারোর সাথে বিক্রিয়া করে না, সবসময় নিষ্ক্রিয় স্টেটে থাকে, এই জন্য এটা নিষ্ক্রিয় গ্যাসের সাথে বেশি মিলে, এই জন্য তার গ্রুপ নাম্বার হচ্ছে কত? 18। ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইটস, এইটার ক্ষেত্রে আমার নর্মাল কথা এসে যায় যে ল্যান্থেনাইটস অ্যাক্টিনাইটস আপনি যখন পর্যায় সারণীতে সাজাবেন আপনি দেখবেন যে এদের পর্যায় নাম্বার বলা হয়েছে হচ্ছে কত যেন ভাই মনে আছে? ল্যান্থেনাইটসের বলা হয়েছিল 6, অ্যাক্টিনাইটসের বলা হয়েছে 7, মনে আছে না? আর আমি বলেছিলাম, বলেন তো এদের গ্রুপ কত, দেখি মনে আছে কিনা কমেন্ট সেকশনে, দেখি তো মনে আছে কিনা কমেন্ট সেকশনে এটার গ্রুপ কত ভাইয়া? ভেরি গুড, এটার গ্রুপ নাম্বার হচ্ছে 3, তাই না? তাহলে আমার পর্যায় সারণীর যে তৃতীয় গ্রুপ অথবা পর্যায়ের সাথে কি আপনি ল্যান্থেনাইটস বা অ্যাক্টিনাইটস খুঁজে পান? আমি যদি একদম শুরুতে হচ্ছে চলে যাই, ঠিক আছে, আমি দেখব যে এগুলা আলাদা করে আপনার হচ্ছে গ্রুপ বা পর্যায় বলা আছে একদম নিচের দিকে, তাই না? তার মানে এরা হচ্ছে পর্যায় সারণীতে এদের অবস্থানটা সুন্দরভাবে প্রকাশের জন্য এদেরকে আলাদা পর্যায় বা হচ্ছে গ্রুপে স্থান দেওয়া হয়েছে, কিন্তু পর্যায় নাম্বার হচ্ছে 6 এবং 7, গ্রুপ নাম্বার হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে, এই প্রতিটা কথা আপনার বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে, ঠিক আছে, বলা আছে। আপনি একটু জাস্ট হচ্ছে এই বোল্ড লাইনগুলোও যদি একটু পড়েন তাহলে আমার মনে হয় হচ্ছে আপনি ক্লিয়ার হবেন, ঠিক আছে। ওকে, এইবার আমরা আসবো হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। আমি আপনাদেরকে একটা সোজা টেকনিক আজকে শিখিয়ে দিব, আপনি সারা জীবন এই টেকনিক মনে রাখবেন, ঠিক আছে, যে কোনো পরীক্ষায়। ওকে, এই টেকনিকটা হচ্ছে কি, আপনার কোনো মৌলের বা হচ্ছে কোনো পর্যায়ের কোনো কিছুই হচ্ছে আপনাকে পড়তে হবে না যদি আপনার এই টেকনিকটা মাথায় থাকে। টেকনিকটা কি, আপনার অনেকগুলো ধর্ম আছে, যেমন আপনার বই ধর্ম আছে হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, তারপরে বলা আছে ইলেকট্রন আসক্তি, তারপরে বলা আছে তড়িৎ ঋণাত্মকতা, তারপরে বলা আছে ধাতব ধর্ম, ঠিক আছে। আবার আরও যদি হচ্ছে বড় বইগুলাতে যান তখন দেখবেন যে আয়নীকরণ শক্তি, ঠিক আছে, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ক্ষারকত্ব, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন প্রকার হচ্ছে তথ্য আপনার বইতে থাকতে পারে, ঠিক আছে। তো আমি আজকের এই জিনিসটা মনে রাখার মাধ্যমে মাথায় রাখবো আমার আল্লাহর দুনিয়ার যত কিছু আছে সব কিছুই এই একটা জিনিসের মাধ্যমে খুব ইজিলি ব্যাখ্যা করা যাবে। জিনিসটা কি, আপনি মনে রাখবেন একই গ্রুপ সবসময় আমি চিন্তা করব হচ্ছে উপর থেকে নিচে। ওকে, যেমন আপনি যখন পড়েছিলেন সোডিয়াম, পটাশিয়াম, তাই না, আপনি এভাবে পড়েছিলেন না, মনে আছে না? তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে, এভাবে যখন হচ্ছে যাচ্ছিল এদেরকে আমরা বলেছি গ্রুপ 1, মনে আছে? তাহলে একই গ্রুপে আসলে উপর থেকে নিচের দিকে আপনাকে চিন্তা করতে হবে, একই গ্রুপ আর একই পর্যায়ে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা দেখেন এরা কিন্তু হচ্ছে একই পর্যায়ের, ঠিক আছে। একই পর্যায়ের যখন আপনি চিন্তা করবেন তখন আপনি চিন্তা করবেন বাম থেকে ডানে, এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে আমি একই গ্রুপ কিভাবে চিন্তা করব? একই গ্রুপ চিন্তা করব উপর থেকে নিচে, একই গ্রুপ চিন্তা করব কিভাবে? উপর থেকে নিচে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইভাবে যাবে। একই পর্যায়ে চিন্তা করব হচ্ছে বাম থেকে ডানে, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এইভাবে হচ্ছে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে আপনি মনে রাখবেন একই গ্রুপে অর্থাৎ উপর থেকে নিচে, তার মানে আমি সোজা করে বলার জন্য দুইটাই চিন্তা করলাম যে সোডিয়াম পটাশিয়াম একই গ্রুপ, এখন এদের মধ্যে কার সোডিয়াম বেশি
কার পটাশিয়াম বেশি। এইটা মনে রাখবো কিভাবে? মনে রাখবেন একই গ্রুপে উপর থেকে নিচে বাড়বে তিনটা জিনিস, পারমাণবিক ব্যাসার্ধ, তার মানে এই দুইজনের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? পটাশিয়ামের। ধাতব ধর্ম, তার মানে এই দুইজনের মধ্যে ধাতব ধর্ম কার বেশি? পটাশিয়ামের। বিজারণ ক্ষমতা, তার মানে এই দুইটার মধ্যে বিজারণ ক্ষমতা কার বেশি? পটাশিয়ামের। এটা আপনার বইতে নাই, এটা পরে পাবেন, ঠিক আছে? এই দুইটা আছে, ওকে। তাহলে আপনার সোডিয়াম পটাশিয়ামের তিনটা বেশি, পটাশিয়ামের তিনটা বেশি, পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, ঠিক আছে? একই কথা প্রযোজ্য হবে একই পর্যায়ে বাম থেকে ডানে কমে, তার মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা বাম থেকে ডানে কমে, তার মানে সবচেয়ে কম হচ্ছে কার? অ্যালুমিনিয়ামের, ঠিক আছে? সবচেয়ে বেশি কার? এই তিনজনের মধ্যে সোডিয়ামের। তাহলে শুধু কি এগুলাই না? তাইলে আপনি চিন্তা করেন, আমি কোয়েশ্চেন করছি, চিন্তা করে বলেন তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনটার মধ্যে ইলেকট্রন আসক্তি, এই তিনটার মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এই তিনজনের মধ্যে ইলেকট্রন আসক্তি কার বেশি? বলেন তো একটু। ইলেকট্রন আসক্তি কার বেশি? একটু বলেন তো দেখি চিন্তা করে। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এই তিনজনের মধ্যে আমার এই অ্যালুমিনিয়ামের এই তিনটা হবে কম, বাকি যা সব বেশি, তাহলে ইলেকট্রন আসক্তি অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি, ঠিক আছে? ভেরি গুড, ঠিক আছে। তাহলে এভাবে করে আমাকে একটু চিন্তা করে ঠান্ডা মাথায় বের করতে হবে। তাহলে আমার মনে হয় যে আপনারা আইডিয়াটা কিছুটা হলেও বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে আসেন আমরা এইটার উত্তর দেই। এখন বলেন তো কোনটা অ্যান্সার হবে? নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ইয়েস রিশাদ, অ্যালুমিনিয়ামের আকার ছোট। এখন এইটাই কোনটা অ্যান্সার? নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আতিয়ার, সৌমিলি চৌধুরী, রুম্পা, সাহা প্রদীপ, তানহা ইসলাম, তাবাসুম, ভেরি গুড, ঠিক আছে। তার মানে আমি এখানে যে সিম্পল একটা কথা আমি দেখলাম যে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং লাস্টে আছে কি ভাইয়া? ক্লোরিন, ঠিক আছে। এই চারজনই একই পর্যায়ের মৌল। এটা হচ্ছে ভাইয়া 3s1। যদি কনফিউশন থাকে সাথে সাথে হচ্ছে লাস্ট বিন্যাসগুলো লিখে ফেলবেন, ঠিক আছে? তাইলে আর কনফিউশনের কোনো সুযোগই থাকবে না, ঠিক আছে? তাহলে এইখানে এগুলা সবাই হচ্ছে আমার কি একই পর্যায়ের মৌল, ঠিক আছে? তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে আমার হচ্ছে যত যাবে ইলেকট্রন আসক্তির মান সূত্র অনুযায়ী বাড়বে, তাই না? তাহলে এখানে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার? ক্লোরিনের, ঠিক আছে। তাহলে আমি আপনাকে যে কোনো ধর্ম বললে পারবেন ইনশাআল্লাহ? আমি আপনাকে যে কোনো ধর্ম যদি বলি পারবেন ইনশাআল্লাহ সবাই? ঠিক আছে, ওকে। এইবার আমরা চলে আসি কিছু কিছু মৌলের কিছু স্পেসিফিক নাম আছে, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ। আমি এই জিনিসগুলোকে হচ্ছে আপনার একটা এই পুরা জিনিস যেগুলো আছে এগুলো জাস্ট হচ্ছে একটু মুখস্থ করবেন। কোনটা আমার হচ্ছে ক্ষার ধাতু, কোনটা মৃৎ ক্ষার ধাতু, ঠিক আছে, কোনটা মুদ্রা ধাতু, ঠিক আছে, কোনটা হ্যালোজেন, কোনটা নিষ্ক্রিয় গ্যাস, জাস্ট এই মৌলগুলোর নামগুলো লাগবে, ঠিক আছে। নর্মালি আমরা জানি ক্ষার ধাতু মানে হচ্ছে গ্রুপ 1-এর মৌলগুলো, ঠিক আছে। তাহলে আমরা পড়েছিলাম 7টা মৌল আছে, তাই না? তাহলে হাইড্রোজেন ছাড়াও লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। মৃৎ ক্ষার ধাতু আমরা কাকে বলি? গ্রুপ 2-র মৌলগুলোকে বলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম, ঠিক আছে। মুদ্রা ধাতু আমরা নর্মালি হচ্ছে পুরস্কার যখন দিতে দেই তখন 3টা জিনিসের নাম আমরা সবাই জানি, তাই না? গোল্ড, তারপরে কি সিলভার আর হচ্ছে ব্রোঞ্জ, তাই না? তাহলে আমার কপার, সিলভার, গোল্ড এই 3টা তো জানি, তার সাথে মনে রাখবো রন্টজেনিয়াম, ঠিক
ঠিক আছে? তাহলে এই তিনটা একটু মাথায় রাখবেন, যেগুলোকে আমরা মুদ্রা ধাতু বলি। হ্যালোজেন আমরা সবাই জানি, হ্যালোজেন আমরা কাকে বলি ভাইয়া? আমরা বলি হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে, তাই না? হ্যালোজেন মানে হচ্ছে আমার কি, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, তাই না? তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন আর হচ্ছে টেনেসিন, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস আমরা সবাই জানি 6টা আছে, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর আরেকটা একদম লাস্টে আসছে 118, সেটার নাম হচ্ছে ওয়ানেসন, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস আপনাকে হচ্ছে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আমরা আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে, মৌলের বা যৌগের আণবিক ভর নির্ণয়, ঠিক আছে? আমাদের নেক্সট টপিকে আমরা চলে যাই। আপনারা সবাই একটু স্লাইড আসলে চলে আসেন মৌলের ধারণা এবং রাসায়নিক গণনাতে, ঠিক আছে? একটু এই স্লাইডটা পিছনে আসবে, হ্যাঁ? মৌলের বা যৌগের আণবিক ভর নির্ণয়, ঠিক আছে? আমরা যদি অধ্যায়টার একদম ফার্স্টের দিকে চিন্তা করি, এখানে আপনার মোল সংখ্যা বা যত কিছুই আসে, আসলে এই পুরা চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক আছে? আমরা এই পুরা চ্যাপ্টারগুলা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী, এবং এই অধ্যায় থেকে আপনার বেশিরভাগই আসবে ম্যাথ। এবং আমি যতটুকু দেখলাম যে যেহেতু আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, সো এই ধরনের ম্যাথে যদি আপনি একটু সূত্র জানেন, হালকা দু একটা টেকনিক জানেন, তাহলেই আপনার মোটামুটি হচ্ছে ম্যাথটা আপনি খুব ইজিলি করতে পারবেন, তাই না? তাহলে এই জায়গাগুলোতে আমি আণবিক ভর নির্ণয়, আমার মনে হয় এখানে আপনারা ক্লাসে যতজন আছেন কারোরই আসলে হচ্ছে এই জায়গাটাতে প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তারপরও যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, সবার জন্যই আমাদের ক্লাস, সো আমরা এই জিনিসটা আবার একটু দেখে ফেলি, ঠিক আছে? আর এর মাঝে যারা জানেন অলরেডি রিয়াদ, রিসাদ, শাহ, প্রদীপ অ্যান্সার করে ফেলছে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি দেখি। দেখেন এখানে যে মৌলগুলো থাকবে আমি এদের কি লিখবো, পারমাণবিক সংখ্যা এবং হচ্ছে অণুর সংখ্যা যেটা আছে সেটা আমি হচ্ছে এখানে লিখবো, তাই না? তাহলে এখানে হচ্ছে আমার কত আছে, 1 গুণ 2 হাইড্রোজেন, প্লাস হচ্ছে আমার সালফারের ক্ষেত্রে যেটা, সালফারের ক্ষেত্রে আমি কত জানি ভাইয়া, 16, তাই না? তাহলে 32 ইন্টু কত ভাইয়া, 1। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কত জানি, 16 ইন্টু কত আছে ভাইয়া, 4। তাহলে এখানে টোটাল আমার কত আসে, 2 যোগ 32, তার মানে হলো কত, 34 যোগ 64, যদি আমি কানেক্ট করি তাহলে 98। এখানেও আমার সেম, সোডিয়ামে আমার কত ভাইয়া, 23 গুণ কত, 2 যোগ হচ্ছে কার্বন কত ভাইয়া, 12, কয়টা আছে, একটা কার্বন, যোগ হচ্ছে অক্সিজেন কত, 16 গুণ হচ্ছে কত, 3। তাহলে এখানে আছে 46 যোগ 12 যোগ হচ্ছে 48। তাহলে আপনি যদি এটা একটু ক্যালকুলেট করে দেখেন তাহলে আপনি দেখবেন এটার মান আসছে কত, 106, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই জিনিসগুলা আমার হচ্ছে আপনার ম্যাথ করার জন্য কিছুটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো ছাড়া আসলে আপনি ম্যাথগুলা করতে পারবেন না। এখন আমার বইয়ে যে কথাগুলো আছে এগুলো একটু আমাকে মাথায় আনতে হবে, ঠিক আছে? যেমন আমরা নর্মালি হচ্ছে বাজার থেকে যখন জিনিস কিনতে যাই আমরা বলি হচ্ছে 1 কেজি আলু দেন, ঠিক আছে? মৌলের ক্ষেত্রে আপনি হচ্ছে যখন একটা মৌলকে প্রকাশ করবেন তখন সেটাকে আমরা আসলে হচ্ছে মৌলের বিভিন্ন জিনিস দিয়ে প্রকাশ করতে পারি, যেমন তার আয়তন দিয়ে করতে পারি, তার মধ্যে কতগুলো অণু আছে সেটা নিয়ে করতে পারি। তো সব কিছু মিলে আমরা রাসায়নিক পদার্থ পরিমাপের জন্য একটা একক ব্যবহার করি যার নাম হচ্ছে মোল। এই মোল আমার গঠিত হয় হচ্ছে কিছু অণু দিয়ে, ঠিক আছে? যেমন যদি 1 মোল কোনো বস্তু থাকে সেখানে টোটাল অণুর সংখ্যা থাকবে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টি। এইটাকে আমরা বলি অ্যাভোগ্যাদ্রো সংখ্যা, ঠিক আছে? Na, ঠিক আছে? তাহলে 1 মোল আমার হচ্ছে কোনো পরিমাণ মৌলে বা যৌগে কতগুলা অণু থাকে, এত সংখ্যক, 6.02 ইন্টু 10⁻23, একে আমরা কি সংখ্যা বলি, অ্যাভোগাদ্রো সংখ্যা, ঠিক আছে? এই যে নিচে বলা আছে, ওকে? তার মানে দেখেন এই কথাগুলোই কিন্তু এখানে আছে, 1 মোল পরমাণুতে এতগুলা পরমাণু থাকে, এই কি সংখ্যক অণু থাকে, এবং 1 মোল আয়নে এতগুলা আয়ন থাকে, ঠিক আছে? তাহলে আমার এই কথাগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? রাখলাম। তাহলে দেখেন এখন মোল সংখ্যা নর্মালি হচ্ছে আমি যখনই চিন্তা করব তখনই আমাকে মাথায় রাখতে হবে যে এদের ভরটা আমাকে হচ্ছে মাথায় আনতে হবে, ঠিক আছে? কারণ মূল সংখ্যার সাথে কিছু কিছু ছোট ছোট সম্পর্ক আছে। এবার মূল সংখ্যা আমরা প্রকাশ করি হচ্ছে n দিয়ে, সেটা আমার হচ্ছে কোনো বস্তুর ভর এবং আণবিক ভর এইটার সাহায্যে বের করা যায়, ঠিক আছে? এটা কোনো বস্তুর আয়তনের উপরও হচ্ছে ডিপেন্ড করে,
ঠিক আছে, আমি এই সূত্র দিয়েও হচ্ছে এটাকে বের করতে পারি। তার মানে এই যে মোল সংখ্যাটা, এইটার জন্য কোনো বস্তুর ভরটা জানাটা খুব জরুরি। ঠিক আছে, যেমন আমি যদি 1 মোল কার্বন নেই, এটা মানে হচ্ছে 1 মোল কার্বনের আণবিক ভর কত, 12। তাহলে 12 গ্রাম কার্বন মানেই হচ্ছে 1 মোল কার্বন। ঠিক আছে, তাহলে এই যে 12 গ্রাম, সেই 12 গ্রামে আমার 1 মোল কার্বন পরমাণু আছে। তার মানে কতগুলা কার্বন পরমাণু আছে, 6.02 × 10⁻23। ঠিক আছে, দেখেন এর পরেরটা হাইড্রোজেন দিয়ে বুঝাইছে। যেমন হাইড্রোজেনের আণবিক ভর কত, 18। তাহলে 18 গ্রাম পানি মানেই হচ্ছে আমার 1 মোল পানি। তাহলে 1 মোল পানিতে আছে এত সংখ্যক পানির অণু। তার মানে 18 গ্রাম পানি মানেই হচ্ছে 1 মোল পানি। ঠিক আছে, মানে এই কথাগুলো জাস্ট হচ্ছে আপনি একটু ঠান্ডা মাথায় যদি হচ্ছে চিন্তা করেন, তাহলেই হচ্ছে মোটামুটি বোঝা যায়। এবং আমার মনে হয় যে হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে বেশ ইজি। ওকে, আচ্ছা, এখন আসেন আমাকে যদি হচ্ছে এই কোশ্চেনটা করে 9 গ্রাম হাইড্রোজেনে অণুর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে আমি কি করব? আচ্ছা, মিনহাজুর রহমান আদিব উনি জিজ্ঞেস করছেন যে ভাইয়া 5th লাইনে 6.02 দেওয়া, 9th লাইনে 6.023 দেওয়া, আসলে মান খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ হবে না। ওকে, আপনার বইয়ের মধ্যে দুই জায়গাতেই দুইটা বলা আছে, আপনি যে কোনোটা নিলেই আসলে হচ্ছে ম্যাথটা মিলবে। সো আপনি 6.02 ধরলেও হবে, 6.023 ধরলেও হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, ক্যালকুলেটর যদি ইউজ না করা যায় তাহলে কি ম্যাথমেটিক্যাল টার্মের এমসিকিউ আসবে কি না? দেখেন, ম্যাথমেটিক্যাল টার্মগুলো থেকে ক্যালকুলেটর ইউজ করা যাবে না। এটা সম্ভবত আপনাদের অ্যাডমিশন টেস্ট, যেমন মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো সেটা তো অনেক দূরের ব্যাপার, তাই না? তো আমাদের এসএসসি পরীক্ষার্থী তো আসলে হচ্ছে ক্যালকুলেটরে ওই ধরনের অব্লিগেশন বা হচ্ছে এগুলো নাই। সো আমার মনে হয় না যে হচ্ছে ওইটা নিয়ে আপনাদের হচ্ছে কোনো প্রবলেম হওয়ার কথা। ঠিক আছে, ওকে। দেখেন 9 গ্রাম হাইড্রোজেন অণুতে অণুর সংখ্যা কত? তাহলে আমরা নর্মালি 1 মোল যদি চিন্তা করি, তাহলে 1 মোলের ক্ষেত্রে আমার হচ্ছে কত গ্রাম ভাইয়া? 18 গ্রাম। তাহলে 18 গ্রামের মধ্যে আমার অণু আছে 6.02 × 10⁻23। ঠিক আছে, তাহলে 9 গ্রাম, তার মানে এটার অর্ধেকই বলা যায়, তাই না ভাইয়া? তাহলে 6.02 × 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে আমার কত ভাইয়া? 18, উপরে হচ্ছে কত? 9। তাহলে কাটাকাটি করলে এখানে আসবে 2, আর এটাকে দিয়ে কাটাকাটি করলে আসবে হচ্ছে 3.01 × 10⁻23। তার মানে আমার অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা, এরপরে ভেরি গুড, প্রত্যেকেই কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা আস্তে আস্তে যাচ্ছি, সব ধরনের ম্যাথেরই হচ্ছে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন দেখেন, ওই যে আমি হচ্ছে একটু আগে বললাম n = W/m, n = V/, হচ্ছে এসটিপিতে যদি থাকে, তাহলে আমরা জানি এসটিপিতে 1 লিটার আমার হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন থাকে হচ্ছে 22.4 লিটার, তাই না? এসটিপিতে আমরা জানি হচ্ছে কত, বা 24.789। ঠিক আছে, তো আলটিমেটলি ওইটা দিয়েও হচ্ছে আপনি ম্যাথটা করতে পারেন। ওকে, এখন ধরেন মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে এই কোয়েশ্চেনটা আসছে। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে অ্যান্সার করবেন বা আমার অ্যান্সার কোনটা হবে? তাহলে দেখেন, প্রমাণ অবস্থায় আমরা একটু আগে পড়েছি যে প্রমাণ অবস্থা মানে হচ্ছে কি এসটিপি, তাই তো? তাহলে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। ঠিক আছে, তাহলে আমার এখানে ফার্স্টে আপনাকে দেখতে হবে মোল সংখ্যাটা আসলে কত। ঠিক আছে, তাহলে মোল সংখ্যা n = v এর মান দেওয়া আছে কত? v এর মান দেওয়া আছে কত? এখানে 2.24 ডিভাইডেড বাই এখানে আছে হচ্ছে 22.4। তাহলে আমি বলেই দিতে পারছি যে এইটার দশমিকটা যদি আপনি তুলে নেই আপনি, তাহলে আলটিমেটলি এখানে গুণ করবেন হচ্ছে 100 দিয়ে, আর এখানে দিবেন হচ্ছে 10 দিয়ে। যদি কাটাকাটি করেন তাহলে আপনি খুঁজে পাবেন হচ্ছে 1/10। তার মানে আমার মান আসবে হচ্ছে 0.1। তার মানে এখানে মোল সংখ্যা কত ভাইয়া? 0.1। ঠিক আছে, এখানে আমার মোল সংখ্যার মানটা কত ভাইয়া? 0.1। ভেরি গুড, প্রদীপ অলরেডি অ্যান্সার করে দিছে। তাহলে আমি জানি 1 মোলের মধ্যে আমার অণু আছে কত? 6.02 × 10⁻23। তার মানে যদি হচ্ছে 0.1 মোলার হয়, ঠিক আছে, 0.1 মোলার হয়, তার মানে কি 1/10, তাই না? তাহলে এখানে আমি এই জিনিসটা লিখলেই কিন্তু হয়ে যায়, × 10⁻23
ইন্টু 1 ডিভাইডেড বাই হচ্ছে 10। আপনাদের কাছে যেহেতু ক্যালকুলেটর আছে এটা করা আপনাদের জন্য ইজি। আর যারা বলছেন ক্যালকুলেটর নাই তখন কিভাবে করবেন খেয়াল করেন, এখানে তো 1/10 মানেই 0.1, তাই না? তাহলে 10 মানে কি 10⁻1, তাহলে এটা উপরের সাথে কাটাকাটি করলে 23 থেকে 1 বিয়োগ দিলেই হয়ে যায় হচ্ছে 22, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10⁻22। তানহা অ্যান্সারটা ঠিকই ছিল ভাইয়া, কিন্তু একটু 23 হবে না, একটু 22 হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, এইটুকু আমরা ক্লিয়ার কিনা? এইটুকু বুঝছি কিনা? আমরা আগে বইয়ের টপিকসগুলো শেষ করি ভাইয়া, তারপর ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যাব। ওকে, ঠিক আছে, আমরা এইটুকু ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিকে আসি। দেখেন এইখানে আমাকে বলছে মোল এবং আণবিক সংকেত, ঠিক আছে? তাহলে আমার এখানে কিছু কিছু কথা আছে, আমি জাস্ট হচ্ছে একবার একটু জাস্ট কথাগুলো দেখি। দেখেন এক অণু পানির সংকেত হচ্ছে আমরা জানি এটা, তাহলে 1 মোল পানির সংকেত আসলে হচ্ছে এটা, তাই তো? তাহলে এক অণু পানিতে 2টা হাইড্রোজেন পরমাণু, একটা হচ্ছে আমার অক্সিজেন থাকে, তাহলে 2 মোল হাইড্রোজেন পরমাণু এবং 1 মোল অক্সিজেন পরমাণু মিলে 1 মোল পানি তৈরি হয়, তাই তো? তাহলে আমরা এই বিক্রিয়াটা হচ্ছে সবাই জানি, তাই না? যে হচ্ছে 2টা H2 একটা হচ্ছে O2 মিলে গঠিত হয় হচ্ছে H2, তাই তো? তাহলে আলটিমেটলি এখানে 2 মোল আছে, এখানে 1 মোল আছে, তৈরি হচ্ছে 1 মোল পানি। ওকে, এটা আমাদের পরে গিয়ে কিছুটা কাজে লাগবে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন তার মানে 1 মোল পানির অণুতে হাইড্রোজেনের ভর হচ্ছে কত? 2, 1 গুণ 2, ঠিক আছে? আর অক্সিজেনের ভর হচ্ছে কত? 16, 16 গুণ 1, ঠিক আছে? টোটাল ভর কত? 18। তার মানে 1 মোলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, ঠিক আছে? দেখেন এখানে আমার কয় মোল হাইড্রোজেন ছিল? 2 মোল, ঠিক আছে? 2 মোল, তার মানে এইখানে এইটা হচ্ছে 1 মোলে থাকে, তাহলে 2 মোলে কত থাকে? এটার দ্বিগুণ। আর অক্সিজেন ছিল কত? 1 মোল ভাইয়া, তাই না? তাহলে 1 মোলের ক্ষেত্রে আমার সংখ্যাটা হবে কত? এতটি, ঠিক আছে? তাই এবং এইখানে তৈরি হয়েছিল পানি কতটুকু? 1 মোল, ঠিক আছে? এই জন্য এইটাতে অণু আছে হচ্ছে এতগুলা, ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু এইখানে এসে কাজে লাগবে। বলেন তো ভাইয়া 1 মোল ক্যালসিয়াম ফ্লোরাইডে ফ্লোরিন পরমাণুর সংখ্যা কত? কিভাবে বের করবেন একটু বলেন তো? এইটা কিভাবে বের করা যায় একটু যদি হচ্ছে আমরা চিন্তা করি, বা হচ্ছে একটু যদি হচ্ছে আমরা ভাবি, তাহলে এটা কিভাবে করা যায়? কিভাবে করা যায় একটু? ওকে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমি এই জায়গাতে ফার্স্টেই খেয়াল করলাম যে এখানে আমার ক্যালসিয়াম ফ্লোরাইড যদি হচ্ছে তৈরি করতে হয়, তাহলে এখানে ক্যালসিয়াম আছে হচ্ছে আমার 1 মোল ক্যালসিয়াম আমার হচ্ছে আসবে, এবং এইখানে 2 মোল ফ্লোরিনের প্রয়োজন হবে, ঠিক আছে? তার মানে এইখানে 1 মোলে আমরা জানি অণুর সংখ্যা যদি হয় 6.02 ইন্টু 10⁻23, ডেফিনেটলি 2 মোলে হবে হচ্ছে 2 ইন্টু 6.02, ঠিক আছে, ইন্টু 10⁻23। এখন আপনি এখানে খেয়াল করে দেখেন এই জায়গাতে 2টা অ্যান্সার আছে, একটা হচ্ছে 1.2 আর একটা হচ্ছে 24, একটা 23। তাহলে আমি কোনটা নিব ভাইয়া? তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আসবে হচ্ছে আমার 12, তাই তো? 12 দশমিক সামথিং ইন্টু 10 হচ্ছে 23। যখন আমি এখানে 1.2 লিখতেছি, এটা মানে হচ্ছে 1.2 ইন্টু 10, তাহলে আমার আসবে কত? 12, তাই না?
ইন্টু 10⁻23, তাহলে আমার টোটাল আসবে হচ্ছে 1.2 ইন্টু 10⁻24। আপনাদের সবার অ্যান্সারই ঠিক আছে, অনেকে হয়তো বা পাওয়ারটা একটু খেয়াল করেন নাই দেখে অ্যান্সারটা একটু হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক আছে, ব্যাপার না। যখন আমরা হচ্ছে এই জিনিসগুলা একটু ঠান্ডা মাথায় হচ্ছে চিন্তা করব, তখন কিন্তু আমার এই কথাগুলো আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তাহলে আমরা যেন হচ্ছে এই জিনিসগুলো মিস না করি, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসলে আপনাদের কোশ্চেনগুলো আমার কাছে একটু লেটে আসতেছে, হ্যাঁ, দেখা যাচ্ছে আমি তখন আরেকটা টপিকে চলে যাচ্ছি, বাট আপনাদের সবগুলা কোয়েশ্চেন মোটামুটি হচ্ছে আমি মানে ধরে রাখতেছি। যখন ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক্লাস শেষের দিকে থাকবে, তখন আমি চেষ্টা করব আপনাদের এই প্রতিটা প্রশ্নের উত্তর একটা একটা করে হচ্ছে বলার জন্য, ওকে। সো হচ্ছে কারো টেনশন নেওয়ার কিছুই নেই যে ভাই আমার কোশ্চেনে অ্যান্সার করলো না, ঠিক আছে, এটা কেমনে হইলো, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ সবগুলার কোশ্চেনের অ্যান্সার দিব। একটু লেটে আসার কারণে আমরা হয়তোবা হচ্ছে টপিকগুলা একটু খুঁজে পেতে বা আপনাদের অ্যান্সার করতে একটু সময় লাগছে, ওকে, ঠিক আছে। আমরা এবার হচ্ছে নেক্সট টপিকে চলে আসি। ওকে, আচ্ছা, এখন আসেন হচ্ছে আমার কিছু কথা আছে যেটাকে আমরা বলি মোলার দ্রবণ, ঠিক আছে। মোলার দ্রবণের ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, যদি কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত থাকে, ঠিক আছে, তাহলে 1 মোল যদি দ্রবীভূত থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে মোলার। আর যদি কথাটা এরকম হয়ে যায় 1 লিটারের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে, তখন কিন্তু এটার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটার নাম হবে হচ্ছে মোলারিটি, ঠিক আছে। তাহলে 1 লিটারের মধ্যে যত মোল, ঠিক আছে, এটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তখন এটার নাম হবে হচ্ছে কি মোলারিটি। আর যদি সেটা 1 মোল হয়ে থাকে তখন এটার নাম হবে হচ্ছে কি মোলার দ্রবণ, ঠিক আছে। তাহলে দেখেন যেরকম এক্সাম্পল দেওয়া আছে, যদি 1 লিটার দ্রবণে 2 মোল কোনো দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে 2 মোলার দ্রবণ বলে, ওকে। এখন মোলার মোলারিটি, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 1 মোল, আরেকটা হচ্ছে যত মোল, ঠিক আছে, তখন সেটা আপনি চিন্তা করবেন যে এটা মোলার না মোলারিটি। এখন মোলার দ্রবণ আরও কয়েকটা আপনার বইয়ের মধ্যে বলা আছে, যেমন একটাকে বলে হচ্ছে সেমি মোলার, ঠিক আছে, একটাকে বলে ডেসি মোলার। যেমন আপনি দেখেন সেমি মোলার মানে হচ্ছে যদি 1 লিটারের মধ্যে 0.5 মোল দ্রবীভূত থাকে, তার মানে অর্ধেক, ঠিক আছে, তখন সেটাকে বলে হচ্ছে সেমি মোলার দ্রবণ। আপনাদের আপনাদের হচ্ছে এসএসসি পরীক্ষাতে অনেক সময় দেখবেন কোনো সেমি মোলার দ্রবণ তৈরি করতে এত এত গ্রাম দেওয়া আছে, তাহলে আপনার মোলারিটির আয়তন কত হবে, ঠিক আছে, এগুলা কোয়েশ্চেন আসতে পারে। তাহলে তখন যদি আপনি দেখেন সেমি মোলার দেওয়া আছে, আপনি বুঝে যাবেন মোলারিটির মান হবে হচ্ছে 0.5। যদি ডেসিমোলার থাকে, আমরা জানি ডেসি মানে হচ্ছে কি 1/10, তাই না, তাহলে মোলারিটির মান হবে হচ্ছে 0.1, ঠিক আছে। এবং মজার ব্যাপারটা দেখেন, এই কথাগুলো যে শুধুমাত্র আপনার এসএসসির জন্য ইম্পর্টেন্ট তা না, এই কোয়েশ্চেন মেডিকেলও আসছে, ঠিক আছে, যে হচ্ছে সেমি মোলারের ঘনমাত্রা কত, ডেসিমোলারের ঘনমাত্রা কত, ঠিক আছে। তাহলে এগুলোকে হেলাফেলা করলে কিন্তু হবে না, এগুলো কিন্তু আপনার ইনশাল্লাহ পরবর্তীতে জীবন গড়ার জন্য কাজে চলে আসবে, ওকে। এখন আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ম্যাথটা। আমরা যদি গ্রাম এককে হচ্ছে কোনো বস্তুর ভর পরিমাপ করতে চাই, তাহলে সেটার পরিমাপ আমরা কিভাবে করতে পারবো। আপনি এটা যদি ঐকিক নিয়মে করেন তাহলেও হবে, আপনি যদি একবারে শর্টকাটে করেন তাহলেও হবে, কোনোটাতেই ভুল হবে না, ঠিক আছে। তাহলে আমার শর্টকাট সূত্রটাই আমি মনে রাখি, W = SVM ডিভাইডেড বাই 1000। আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে এখানে V এর মানটা যদি ml এ থাকে তখন আপনি ডিভাইডেড করবেন 1000 দিয়ে। এখন V এর মানটা যদি আপনার লিটারে থাকে, ঠিক আছে, তখন কিন্তু আপনারা 1000 দিয়ে ভাগ করার প্রয়োজন নাই, ঠিক আছে। ওই 1000 আমরা ভাগ করি কিসের জন্য ভাইয়া, 1000 আমরা ভাগ করি হচ্ছে আমরা লিটার বা ml, ওই জন্য mlটাকে লিটারে কনভার্টের জন্য আমরা 1000 দিয়ে নিই, ঠিক আছে। তাহলে S মানে কি ভাইয়া, মোলারিটি, ঠিক আছে, V মানে কি আয়তন, ঠিক আছে, M মানে কি আমরা জানি আণবিক ভর, ঠিক আছে। তাহলে আমরা এইবার একটু যদি হচ্ছে এই ম্যাথে আসি, তাহলে আমাকে একটু অ্যান্সারটা একটু বলবেন যে এটার অ্যান্সারটা কত আসতে পারে। কোনো 0.2 মোলার
সোডিয়াম কার্বনেটের 3 লিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, ঠিক আছে? তাহলে আমাকে বলেন তো এটা কত হবে? অলরেডি একজন অ্যান্সার করছে, আমরা তাহলে একটু খেয়াল করি। তাহলে গ্রাম পরিমাণ ভর নির্ণয়, ডব্লিউ ইজ ইকাল টু এস ভি এম ডিভাইডেড বাই হচ্ছে 1000। আমরা যদি এস এর মান লিখি মোলারিটি 0.2 ইন্টু ভি এর মান কত দেওয়া আছে 3 লিটার ইন্টু আমরা জানি সোডিয়াম কার্বনেট হচ্ছে 106 ডিভাইডেড বাই যদি আপনি 1000 চিন্তা করেন তাহলে আপনার অ্যান্সারটা কত আসবে? আমি একটু অ্যান্সারটা সবার কাছ থেকে হচ্ছে দেখতে চাচ্ছি কত আসে আপনাদের। আমি দেখছো আমি হচ্ছে একটু ভুল করে ফেলছি, সরি। আমি আপনাদেরকে বলে আমি নিজেই একটু ভুল করে ফেলছি। এটা যদি হচ্ছে এমএল এ থাকতো, যেহেতু লিটারে দেওয়া আছে তাহলে আর তো ভাগ করার দরকার নাই। তাহলে কত আসছে ভাইয়া? গুড, ভেরি গুড, 633.6, ঠিক আছে। ওকে ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার করছে। উম্মে কাউসার, ইয়ামিন, রিফাত, তানহা, মুন্নি, আবিদা, বলয়, কর্মকার, খায়রুন্নেসা। ওকে, আচ্ছা এইটা বলেন তো। আচ্ছা 1 মিনিট, এটা একটু দেখেন তো কিভাবে করা যায়। আচ্ছা, এইটাতে মানটা কত আসবে? একই জিনিস, W is equal to S VM ডিভাইডেড বাই, এখানে আমার এমএলএ দেওয়া আছে তার মানে আমি 1000। আচ্ছা যদি আমি এটা কাজ করি তাহলে আমার এখানে মোলারিটি চাইছে, তাহলে S ইজ ইকাল টু আমি চিন্তা করব হচ্ছে W ইন্টু হচ্ছে কি 1000 ডিভাইডেড বাই VM। তাহলে আমার যদি হচ্ছে W যায় 5.85 ইন্টু হচ্ছে আমার কত 1000 ডিভাইডেড বাই ভি এর মান দেওয়া আছে হচ্ছে কত 500 ইন্টু সোডিয়াম ক্লোরাইড তার মানে 58.5, ঠিক আছে। তাহলে আপনি যদি একটু কাটাকাটি করে দেখেন তাহলে এটার মান কত আসবে একটু বলেন তো আমাকে, কত আসবে? ভেরি গুড বলয়, অলরেডি অ্যান্সার চলে আসছে। আর একটু ওয়েট করতেছি আর কেউ অ্যান্সার করবেন কিনা। ভেরি গুড আবিদা, ঠিক আছে। তাহলে আমার মানটা কত আসতেছে ভাইয়া 0.2, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0.2, ওকে। ঠিক আছে, আচ্ছা ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার করছে, ভেরি গুড, থ্যাংক ইউ সুরাইয়া, অভিজিৎ, রিফাত, বেস্ট বুম, রেজওয়ান, আনাস বিন হামিদ। ওকে, এইবার আসেন যৌগে মৌলের শতকরা সংযুক্তি। এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের ইন্টারে পড়া, আমার মনে হয় যে আমি যখন এসএসসিতে পড়তাম তখন আমাদের সবচেয়ে বেশি আসা কোশ্চেনের মধ্যে অন্যতম, ঠিক আছে, যে শতকরা সংযুক্তি আমি হচ্ছে কিভাবে বের করব, ঠিক আছে। তাহলে আপনাদের বইয়ে
খুব ইজি একটা সূত্র আছে, সেটা দিয়ে আমি মোটামুটি হচ্ছে বের করতে পারি। মৌলের পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা ইন্টু 100 ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার আছে ভাইয়া, পানির দেওয়া আছে। তাহলে আমরা সবাই জানি যে পানির ক্ষেত্রে আমার হাইড্রোজেন যদি হচ্ছে বলে, তাহলে এটার ক্ষেত্রে আমার পারমাণবিক ভর কত, 1 গুণ কয়টা আছে, 2টা, 2 ইন্টু কত 100 ডিভাইডেড বাই এটার ভর কত 18। তাহলে আপনি যদি হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেটরে দেখেন, তাহলে 200/18 যদি করা হয় তাহলে 11 পয়েন্ট সামথিংই মনে হয় আসে। ঠিক আছে, তাহলে 11 পয়েন্ট সামথিং আপনার মনে হয় 11.11 আসবে। তাহলে আপনার অক্সিজেন কতটুকু আছে আপনি একই নিয়মে বের করতে পারেন, অথবা যেহেতু দুইটা যৌগই আছে তার মানে এইখানে একটা যদি হাইড্রোজেনের পার্সেন্টেজ হয়ে থাকে আরেকটা অক্সিজেনেরই হবে, তাহলে এইখানে আসবে হচ্ছে 88.89%। ঠিক আছে, তাহলে আপনাকে একটু ঠান্ডা মাথায় এই জিনিসগুলা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, ওকে ওকে। অনেকে একটু হয়তো দেখতে পাচ্ছেন না, তাদের জন্য আমি আবারও একটু লিখে দিলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এইটা তো গেল আমার হচ্ছে শতকরা সংযুক্তি, কিন্তু বেসিক্যালি কোয়েশ্চেন আসে অনেক সময় স্থূল সংকেত বের করা, বা কোয়েশ্চেন আসে আসলে হচ্ছে আণবিক সংকেত বের করা। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে ফার্স্টে আমরা যদি হচ্ছে নিয়ম অনুযায়ী যাই তাহলে কিভাবে, আর যদি হচ্ছে ধরেন চোরা পদ্ধতিতে যাই তাহলে কিভাবে। ধরেন আমার এখানে অপশন দেওয়া আছে, অপশন হচ্ছে আপনার C2H4, অপশন বিতে ধরেন দেওয়া আছে হচ্ছে C6H6। ঠিক আছে, অপশন সিতে ধরেন দেওয়া আছে হচ্ছে CH4। ঠিক আছে, অপশন ডিতে ধরেন দেওয়া আছে হচ্ছে C2H6। ঠিক আছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করছে যে ভাই এখানে আপনার কোনটা অ্যান্সার হবে আপনি আমাকে বলেন। ঠিক আছে, আমি যদি হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে যাই তাহলে ট্রেডিশনাল ওয়ে হবে কি, প্রথমত আমাকে যেটা হচ্ছে সংযুক্তির মান দেওয়া আছে এটাকে আমার তাদের যেটা আণবিক ভর আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 92.31 ডিভাইডেড বাই আমি কি করব ভাইয়া, কার্বন মানে হচ্ছে কত 12। ঠিক আছে, আপনি যদি এটা ভাগ করেন তাহলে সম্ভবত 7 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 7.69 মনে হয়। ঠিক আছে, আপনি যদি একটু ক্যালকুলেটারে দেখেন। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমার মান আছে হচ্ছে 7.69 ডিভাইডেড বাই, আমরা জানি এটার আণবিক পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, ভর কত 1, তাই না। তাইলে আলটিমেটলি আমার এখানে মান আসবে হচ্ছে 7.69। দেন আমার নিয়মটা কি, নিয়ম হচ্ছে এই দুইটার মধ্যে যেটা সর্বনিম্ন সংখ্যা ক্ষুদ্রতম তাকে দিয়ে ভাগ করতে হবে। তাইলে দুইটার ক্ষেত্রে মান যেহেতু সেম, তার মানে 7.69 ডিভাইডেড বাই হচ্ছে 7.69। ঠিক আছে, আরেকটাও 7.69 ডিভাইডেড বাই হচ্ছে 7.69, তাহলে এখানেও মান আসবে 1, এখানেও মান আসবে 1। তার মানে যৌগটা হচ্ছে কার্বন ইস টু হাইড্রোজেন ইজ ইকাল টু 1:1। তার মানে আমার অ্যান্সার হচ্ছে স্থূল সংকেত হচ্ছে CH। ওকে, এখন আমাকে বের করতে হবে হচ্ছে এটার কি, এটার আণবিক ভরটা কত। ঠিক আছে, তাহলে আমি জানি না যে এইখানে আমার অণুর নাম্বার বা হচ্ছে এনের মানটা কত আসলে। তাইলে আমার এখানে বলা আছে যে এই জায়গাতে আমার মান আণবিক ভর হচ্ছে 78। তাহলে আমি জানি হচ্ছে এদের ভর কত 12 আর 1, তাইলে এদের পারমাণবিক ভর হচ্ছে কত, স্থূল সংকেতের 13, এন সংখ্যক অণু মিলে গঠিত হয় যৌগ যার ভর হচ্ছে 78। তাহলে আপনি যদি করেন তাহলে আপনি দেখবেন আণবিক এনের মানটা আমার আসবে হচ্ছে 78 ডিভাইডেড বাই হচ্ছে 13, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে এখানে এন যদি 6 হয়ে থাকে তাহলে আমার CH যদি স্থূল সংকেত হয় তাহলে আমার মান আসবে C6H6। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন অনেকেই দেখতেছি আপনারা কারেক্ট অ্যান্সার করছেন। এখন কথাটা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে অ্যান্সারটা বের করবেন আপনার আসলে এত দূর যাওয়ার কোনো প্রয়োজন নাই।
শর্টকাটে কিভাবে করা যায় একজন যদি হচ্ছে একটু লিখেন তাহলে আমি একটু দেখি যে আপনার আসলে শর্টকাট যেটা আছে সেটা সম্পর্কে আপনাদের আইডিয়াটা আছে কিনা। যে ভাই আমি কিছুই লিখবো না, আমি অ্যান্সারটা বের করব ইজিলি। কি করব ভাইয়া বলেন তো? যদি কারো হচ্ছে আইডিয়া থাকে তাহলে আমরা হচ্ছে জিনিসটা একটু অ্যান্সার করতে চাই। আমি কিছুই করব না, আমি কিভাবে করে অ্যান্সারটা বের করতে পারি। ভেরি গুড, রেজ ওয়ান, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি এইখানে যে 4টা অপশন থাকবে আমি এই জিনিসটা বের করব, কার আণবিক ভর আসলে 78 হয়। ঠিক আছে, আপনাকে পুরো ম্যাথ করতে হবে না যদি আপনার অবজেক্টিভে আসে। হ্যাঁ, সাবজেক্টিভে হলে আপনি পুরাটা করবেন, অবজেক্টিভে হলে কিন্তু আপনার পুরোটা করার দরকার নাই। আপনি জাস্ট বের করবেন এই 4 জনের মধ্যে কার আণবিক ভর আসলে 78 হয়। ঠিক আছে, তাহলে এইটা কত? 24 8 আর 4 28। ঠিক আছে, এটা কত? 72 আর 6, তার মানে কত? 78। তার মানে ডেফিনেটলি এটাই আমার অ্যান্সার। ওকে, এইখানে আমার মান আসবে কত? 12 আর হচ্ছে 4 16, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, এখানে আমার মান আসবে কত? আমার 24 আর 6 30, তার মানে এটাও আমার কিন্তু অ্যান্সার হবে না। তাহলে একমাত্র অ্যান্সার কোনটা? বি। তার মানে যখন আমরা অবজেক্টিভ ফর্মে আসবে আমি সময় বাঁচানোর জন্য এই 4 জনের ভর মিলাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তার মানে আপনি যখন হচ্ছে চিন্তা করবেন, আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে আণবিক ভর কোনটা আছে। যদি আপনাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল টপিক হিসেবে দেয় বা হচ্ছে বের করতে বলে পরীক্ষার হলে বড় নাম্বার থাকে, অবজেক্টিভ না, তাহলে আপনি পুরোটা বের করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই হচ্ছে কারেক্ট অ্যান্সারটা লিখছেন, অভিজিৎ বিশ্বাস, রিফাত, ডলি আক্তার, শাহ প্রদীপ, ঠিক আছে, আবিদা সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে আসি। বলেন নিচের কোনটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? নিচের কোনটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? ভেরি গুড, রেজওয়ান কবির, চৌধুরী রুম্পা, ভেরি গুড। দেখেন যারা অ্যান্সার করে ফেলছেন ভেরি গুড এ নিয়ে, তারা অ্যাবসলিউটলি কারেক্ট। আমি কি দেখব এখানে আমার যে কয়টা অণু আছে, ঠিক আছে, এই প্রতিটা অণুর মধ্যে আমি বের করব যে এদেরকে আর কাটাকাটি করা যায় কিনা। তাহলে এখানে হাইড্রোজেন আছে 2, সালফার আছে হচ্ছে 1, আর হচ্ছে অক্সিজেন আছে 4, এদেরকে কিন্তু কাটাকাটি করার সুযোগ নাই। কারণ আপনি যদি 2 দিয়ে কাটতে চান তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, কিন্তু এটা হয়ে যাবে কিন্তু হাফ, এটা কিন্তু হওয়া যাবে না। ঠিক আছে, তার মানে যেই সমস্ত যৌগে তার মৌলসমূহের অনুপাতকে আর ভাগ করা যাবে না সেটাই হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত সেম। আপনি দেখেন কার্বন আর হাইড্রোজেন এখানে আছে 2, এখানে আছে 4, যাকে চাইলে আমি আরও ছোট করতে পারি, এটাকে আমি লিখতে পারি 1, এটাকে আমি লিখতে পারি হচ্ছে 2। তার মানে এদের স্থূল সংকেতের আমার মান হবে CH2। এখানে আমার 6 12 আর হচ্ছে 6, তার মানে এখানে আমার স্থূল সংকেতের মান হবে CH2O। ঠিক আছে, 1 2 1। ওকে, এইখানে 6 6 1:1, তার মানে এটা স্থূল সংকেত হবে CH, কিন্তু এইটার আর কাটা যায় না, তার মানে এটা স্থূল সংকেত হচ্ছে H2SO4। তার মানে স্থূল সংকেত আণবিক সংকেত কোনটার সেম? অপশন এ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, আমি একটা সমীকরণ দিয়ে 3টা জিনিস আপনাদের সামনে, এবং আপনাদের বইতে কিছু পয়েন্ট আছে, হ্যাঁ, এই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে একটু চিন্তা করে করে বলবো যে এখানে আসলে হচ্ছে কি বলা হয়েছে। ঠিক আছে, বা এই জায়গাগুলোতে আসলে হচ্ছে কি আছে। যেমন দেখেন রাসায়নিক বিক্রিয়া, ধরেন হচ্ছে নাইট্রোজেনের সাথে আমার হাইড্রোজেন বিক্রিয়া করে
অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমার প্রথম কথাই হচ্ছে যে কোনো বিক্রিয়াকে অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, নেক্সট কথাটা যেমন আপনার বইয়ের 1 নম্বর পয়েন্ট, আপনি একটু মিলায় দেখেন। 2 নম্বর পয়েন্টে বলা আছে এদেরকে অবশ্যই রাসায়নিক সংকেত হিসেবে লিখতে হবে। যেমন আমি কিন্তু এখানে লিখি নাই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, আমি লিখছি নাইট্রোজেন, নাইট্রোজেনের সংকেত। ঠিক আছে, অ্যামোনিয়া লিখি নাই, লিখছি কি NH3, তাই না? 3 নম্বরে বলা আছে যে অবশ্যই আপনাদেরকে এই যে যৌগগুলো আছে এদের সমতা বিধান করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন পরের লাইনে আমরা এটা সমতা বিধান করছি, এখানে 3টা হাইড্রোজেন চলে গেছে এবং এখানে 2টা অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। নেক্সটে বলা হয়েছে যে এদের আপনার হচ্ছে সমতা বিধান করার পর এদের যে ভৌত অবস্থা সেটা আপনাকে লিখতে হবে। যেমন এইখানে আপনার আরও লেখা উচিত ছিল গ্যাস, এটাও হচ্ছে গ্যাস, তৈরিও হয়েছে হচ্ছে গ্যাস। এবং তারপরে বলা হয়েছে এখানে তাপের একটা পরিবর্তন হবে, যেই পরিবর্তনটার মান আপনাকে ΔH দিয়ে লিখতে হবে। তার মানে আমি যখনই হচ্ছে কোনো বিক্রিয়া লিখব, এই যে সেকেন্ড ফর্মুলাটা, এই সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে একটা বিক্রিয়া লেখার সবচেয়ে কার্যকরী ফর্ম। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আপনার হচ্ছে ওই জায়গাটার মধ্যে বলা আছে। এখন আসেন সমতা বিধান ভাই আমি আসলে কিভাবে করবো, এটা নিয়ে আমরা অনেক ধরনের কোয়েশ্চেন হচ্ছে পাই। আসলে সমতা বিধান করার কোনো একটা হচ্ছে যে এই টেকনিকই আপনি ফলো করবেন এমন না, তবে আমি স্টুডেন্ট লাইফ থেকে যেটা একটু ফলো করে আসতেছি সেটা হচ্ছে কি, আপনি সবসময় যেটা ধাতব আয়ন আছে সেটা দিয়ে একটু মিলানোর চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য কাজটা একটু ইজি হবে। ওকে, তাহলে এখানে দেখেন অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখানে ধাতব আয়ন হচ্ছে Al2+, ঠিক আছে, সরি Al3+, তাহলে এইটার নাম্বার আমি মিলানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি দেখলাম এই পাশে অ্যালুমিনিয়াম আছে 2টা, কিন্তু ওই পাশে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে 1টা, তার মানে অবশ্যই আমাকে এখানে আগে একটা 2 বসায় চিন্তা করতে হবে মিলে কিনা। ঠিক আছে, তো আমি 2 বসাইলাম, ওকে ফাইন। 2 বসানোর পরে দেখা গেল কি এই জায়গাতে আমার ক্লোরিন হয়ে গেছে টোটাল কয়টা, 6টা, তাই না? ক্লোরিন কয়টা হয়েছে ভাই, 6টা আছে। ওকে, তাহলে ক্লোরিন যদি আমার 6টা থেকে থাকে তাহলে এইখানে আমার মিলানো লাগবে। ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে মিলাইতে চাই তাহলে এইখানে আমাকে একটা 6 দিতে হবে। আমি সরি আগেই লিখে ফেলছি, 6 দিয়ে মিলাইতে হবে। ঠিক আছে, আমি যদি এটাকে 6 দিয়ে মিলাই তাহলে এখানে আমার হাইড্রোজেন আমার এইখানে দিতে হবে হচ্ছে 3। ঠিক আছে, তাহলে যদি 3 দেই তাহলে অক্সিজেন আসবে 3টা, এই যে এখানে অক্সিজেন আছে 3টা, তার মানে পুরাটাই মিলে গেছে। তাহলে এইখানে আমি লিখব 6HCl, এখানে আমি লিখব হচ্ছে 2 অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 3 অণু পানি। ঠিক আছে, তার মানে আপনি সবসময় মনে রাখবেন অলওয়েজ স্টার্ট করবেন ধনাত্মক চার্জটা দিয়ে, তাহলে মোটামুটি আপনার ইজিলি মিলার একটা সম্ভাবনা আছে। ওকে, তাহলে আপনি এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে একটু আগাইতে পারেন। ঠিক আছে, ওকে ভেরি গুড। আমি দেখলাম অনেকেই হচ্ছে অলরেডি আপনারা কারেক্ট অ্যান্সার করছেন 1623, এক্সেলেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসেন ওই যে ম্যাথটা আমরা করলাম সেটা থেকে আমার কিছু কিছু কোয়েশ্চেন আসতে পারে। যেমন আপনার প্রথম কোয়েশ্চেন হচ্ছে এখানে 10 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে দেখেন এই জায়গায় 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখানে এসটিপিতে 1 মোল নাইট্রোজেনের মান হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এখানে হচ্ছে 3 × 22.4 লিটার। ঠিক আছে, এইখানে আমার হচ্ছে 2 × 22.4 লিটার। এখন এই জায়গা থেকে আমি কি করতে পারি, আমি সবগুলা 22.4 22.4 22.4 কেটে দিতে পারি। তাহলে এইখানে আমার 1 লিটার, এইখানে 3 লিটার, এইখানে 2 লিটার। কথাটা মানে হচ্ছে 1 লিটার নাইট্রোজেন এবং 3 লিটার হাইড্রোজেনের সাথে মিলে 2 লিটার অ্যামোনিয়া তৈরি করে। ঠিক আছে, তাহলে আপনি চিন্তা করেন যদি এখানে 10 লিটার নাইট্রোজেন থেকে থাকে তাহলে কত লিটার অ্যামোনিয়া হবে, তাহলে 10 লিটার, তাহলে 1 লিটারের বিপরীতে অ্যামোনিয়া পাই 2 লিটার, তার মানে দ্বিগুণ। তাহলে 10-এর পরিবর্তে কত পাবো হচ্ছে ভাইয়া 10 × 2, তাহলে অ্যান্সার কয় লিটার আসবে 20। ভেরি গুড, এক্সেলেন্ট, সবাই অ্যান্সার করছে, থ্যাংক ইউ। তাহলে বলেন তো ভাইয়া 100টি নাইট্রোজেন অণু অংশ নিয়ে যদি 200টি অ্যামোনিয়া অণু তৈরি করে তাহলে সেগুলো কতগুলো হাইড্রোজেন অণুর প্রয়োজন হবে, একদম ইজি। 100টি নাইট্রোজেন অণু
অংশ নিয়ে 200টা অ্যামোনিয়া তৈরি করছে অণু, তাহলে সেই সাথে মানে সেটা তৈরি করতে হাইড্রোজেনের কতগুলো অণুর প্রয়োজন হবে? হাইড্রোজেনের কতগুলো অণুর প্রয়োজন হবে ভাইয়া? ভেরি গুড, রেজওয়ান। ঠিক আছে, তাহলে একই কথা, এখানে অণু লাগবে কত? 1 ইন্টু 6.02 ইন্টু 10⁻23, এখানে 3 ইন্টু 6.02 ডট ডট ডট, এখানে 2 ইন্টু 6.02 ডট ডট ডট। তার মানে ওই যে 6.02 এগুলো তো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এখানে একটা নাইট্রোজেন অণু 3টা হাইড্রোজেন অণুর সাথে 2টা অ্যামোনিয়া অণু তৈরি করে, তাহলে 100টা 200টা করবে, তাহলে তখন হাইড্রোজেন লাগবে কতগুলা ভাইয়া? 300টা। ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আপনার বইয়ের মধ্যে আছে। ওকে, তাহলে আপনি যখনই হচ্ছে এই টাইপের ম্যাথগুলো করবেন একটু এভাবে চিন্তা করে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এই পুরো চ্যাপ্টারটাই আসলে ম্যাথ, আপনি যদি এগুলো একটু খেয়াল রাখেন আমার মনে হয় যে হচ্ছে খুব ইজি হয়। লিমিট বিক্রিয়ক, ঠিক আছে, লিমিট বিক্রিয়ক বিষয়টা আপনাকে একটু হচ্ছে চিন্তা করতে হবে। যেমন দেখেন, আমি নর্মাল বিক্রিয়াটা নর্মাল বিক্রিয়াটা যদি লিখি, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন তৈরি করছে হচ্ছে অ্যামোনিয়া, কয়টা অ্যামোনিয়া তৈরি করছে? 2টা, লাগছে কয়টা হাইড্রোজেন? 3টা, তাই না? হ্যাঁ, তাহলে দেখেন আমরা পড়েছিলাম একটা নাইট্রোজেন অণু মনে আছে 3টা হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে 2টা অ্যামোনিয়া তৈরি করে, তাই না? এখানে দেখেন 4টা নাইট্রোজেন অণু বলছে, 18টা হচ্ছে হাইড্রোজেন অণু বলছে। ঠিক আছে, এবং আমরা জানি নিয়ম অনুযায়ী এইটা 1:3 অনুপাতে যুক্ত হয়। ঠিক আছে, 1:3 অনুপাতে যুক্ত হয়। এখন প্রশ্ন আসছে লিমিট বিক্রিয়ক কোনটা? ঠিক আছে, লিমিট বিক্রিয়ক কোনটা? ওকে, তাহলে আমরা যদি একটু দেখি, দেখেন এই লাইনে বলা আছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়কটা বিক্রিয়া শেষে শেষ হয়ে যায়, বিক্রিয়া শেষে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে বলে হচ্ছে লিমিট বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে আপনি যদি পরেরটাতে চিন্তা করেন, তাহলে আমরা একটু আগেই পড়লাম যে হচ্ছে অ্যামোনিয়া তৈরি করতেছে, তাহলে এইখানে লাগতো একটা, তার সাথে 3টা তৈরি হয় 2টা, এখানে দিয়েছেন 4টা অণু, তাইলে এইখানে আমার হাইড্রোজেন প্রয়োজন হবে 4 গুণ 3, টোটাল 12টা অণু। ঠিক আছে, কিন্তু আছে কয়টা? 18টা। আপনি 4টা দেওয়ার পর নাইট্রোজেন কিন্তু শেষ, ঠিক আছে, কিন্তু 12টা দেওয়ার পরও এখনো কিন্তু হাইড্রোজেন শেষ হয়নি, আরো 6 অণু হাইড্রোজেন রয়ে গেছে। তার মানে শেষ হয়েছে কে? নাইট্রোজেন। তার মানে আপনার লিমিট বিক্রিয়কের অ্যান্সার কি? নাইট্রোজেন। ঠিক আছে, ওকে। তাহলে আপনি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, আপনার বইয়ের মধ্যে এই টপিকগুলো একদম বিস্তারিত আলোচনা করা আছে। ওকে, আমাদের লাস্ট টপিক আজকে উৎপাদের শতকরা পরিমাণের হিসাব। ঠিক আছে, আমরা এইটা থেকে একটা ম্যাথ করব এবং ম্যাথ করার সাথে আমাদের মোটামুটি লেকচারটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখেন, উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদ। ঠিক আছে, এটার মধ্যে এই শব্দটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনার বইয়ের মধ্যে আছে। আর বিক্রিয়ার সমীকরণ থেকে হিসাবকৃত। ঠিক আছে, তার মানে আপনি প্রকৃত যতটুকু পাইছেন আর হিসাবে যতটুকু আসার কথা ছিল, এই দুইটার অনুপাত হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে একটু, ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাকে যদি হচ্ছে বের করতে বলে, আমি যদি বইয়ের নিয়মে যাই, তাহলে দেখেন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেট বিয়োজন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কি তৈরি করছে? কার্বন ডাই অক্সাইড। দেখেন সমতা কিন্তু হয়ে গেছে। ওকে, তাহলে দেখেন এই জায়গাতে ক্যালসিয়াম কার্বনেট যদি আমি হচ্ছে চিন্তা করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আমার হচ্ছে মান 40, 12, ঠিক আছে, এটা হচ্ছে 100, তাই না? 40, 12, 72, 48, 100। সেইখান থেকে আমার উৎপন্ন হচ্ছে 40 আর 16, 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পোড়ালে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে 100 গ্রামে আছে কতটুকু ভাইয়া? 56 গ্রাম। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে কত গ্রাম চান? 80 গ্রাম। ঠিক আছে, 80 গ্রামে আপনি কতটুকু পাবেন? তাহলে কি আসবে ভাইয়া? 56 ইন্টু হচ্ছে কত? 80 ডিভাইডেড বাই হচ্ছে 100।
ঠিক আছে, তাহলে আপনি যদি এটাকে কাটাকাটি করেন তাহলে দেখেন তো কত আসে ভাইয়া। কত আসে? 44.8। ঠিক আছে, তাহলে দেখেন একটু ক্যালকুলেটারে করে মনে হয় 48.8 আসবে। এখন এইটা আমার কি হিসাবকৃত উৎপাদ, ঠিক আছে, এটা কিন্তু প্রকৃত না। আপনি আসলে পেয়েছেন কত? 39 গ্রাম, তাই না? তাহলে এখন আপনি কি করবেন? 39 ডিভাইডেড বাই হচ্ছে 44.8 ইন্টু হচ্ছে কত? 100%। ঠিক আছে, তাহলে একটু এটাকে দিয়ে ভাগ করে দেখেন কত আসে। ওকে, কত আসবে দেখেন তো ভাইয়া। 0.8 সামথিং, মানে আপনার 80% বা 90%-এর মধ্যে আসবে। করলে মনে হয় 85 অথবা হচ্ছে 87%-এর মতো আসবে। ঠিক আছে, একটু ভাগ করে দেখেন, তাহলে এটাই হচ্ছে আমার উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, তাহলে এই টাইপের কথাগুলো বা হচ্ছে আপনার ম্যাথগুলো আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই এই ধরনের ম্যাথগুলা যখন হচ্ছে পরীক্ষার হলে আসবো, আমরা একটু বাসা থেকে প্র্যাকটিস করে যাব, যেন আমাদের কোনো কোয়েশ্চেনে ভুল না হয়। ঠিক আছে, এবং সবসময় মাথায় রাখবেন যে অ্যাডমিশন টেস্টে এসএসসি পরীক্ষার্থী হিসেবে বইয়ের বাইরে তো কোনো কোয়েশ্চেন হবে না। তাহলে আপনি মোটামুটি হচ্ছে এসএসসি পরীক্ষায় যদি এই টপিকগুলাই একটু আলোচনা করেন বা এই টপিকগুলো নিয়ে একটু হচ্ছে কথাবার্তা বলেন, তাহলে আমার মনে হয় হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু কোয়েশ্চেন ছিল যে ভাইয়া কততম মৌল পর্যন্ত পড়বো, অ্যান্সার হচ্ছে ভাইয়া 1 থেকে 30 পর্যন্ত পড়বেন তাহলেই হবে। একজন কোয়েশ্চেন করেছিল যে হায়ার মৌল দিয়ে একটা বোঝান। হায়ার মৌল যেগুলো আছে, ধরেন আপনি যদি হচ্ছে একদম লাস্টের দিকে গিয়ে হচ্ছে চিন্তা করেন যে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, রেডনের কথা 86, ঠিক আছে, তাহলে আপনি 86-এর ইলেকট্রন বিন্যাস লাস্টে গিয়ে দেখবেন 6p6c আসছে। ঠিক আছে, তাহলে ওটা পি ব্লক মৌল হবে। ঠিক আছে, আপনি সেখানে এস এর মাথায় ছিল 2 আর ওইটার মাথায় ছিল 6, 2 আর 6 8, তার সাথে 10 যোগ 18। ঠিক আছে, আর যেহেতু এটা আপনার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মৌল, তাহলে আপনি ষষ্ঠ পর্যায়ের হচ্ছে 6th মৌল, তাহলে আপনি 7th পর্যায়ে হচ্ছে তাকে খুঁজে পাবেন। ওকে, সো অনেক বড় মৌল দিলে পারা যাবে না ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আসবে না। তাহলে যেটা আসবে না সেটা শুধু শুধু হচ্ছে কষ্ট করে কেন আমি এত এফোর্ট দিয়ে পড়বো। ঠিক আছে, যতটুকু আসবে আমার টার্গেট থাকবে ততটুকু যেন ভুল না হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করেছিলেন যে ভাইয়া ক্যালকুলেটর নিয়ে, ওটা মনে হয় আপনাদের সলভ হয়ে গেছে। আর 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 কোনো কোয়েশ্চেন আছে কিনা বা আমি মিস করে গেছি কিনা, থাকতে পারে, আমি হয়তো মিস করে যেতে পারি। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি আমি মিস করে থাকি আপনারা জিজ্ঞেস করেছেন। আচ্ছা, আবিদা জিজ্ঞেস করেছেন ভাই ইম্পর্টেন্ট মৌলগুলোর পারমাণবিক ভর কিভাবে বের করা যায়। পারমাণবিক ভর আপনি খুব যে বেশি প্রয়োজন হয় এমন না, কিছু কিছু কমন কমন গুলা আছে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন, যেমন কমনলি আপনি চিন্তা করেন ম্যাথ কোন কোন জিনিসগুলা দিয়ে হয়, যেমন সালফিউরিক অ্যাসিড দিয়ে ম্যাথ আছে আপনার বইতে, ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে ম্যাথ আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ম্যাথ আছে, সালফিউরিক অ্যাসিডের ম্যাথ আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ম্যাথ আছে। ওকে, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাথ আছে। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি সোডিয়াম কার্বনেটের ম্যাথ আছে, ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ম্যাথ আছে। ওকে, তো আমি যদি চিন্তা করি ঘুরে ফিরে আপনি দেখবেন পটাশিয়াম নাইট্রেটের ম্যাথ আছে, ক্লোরাইডের ম্যাথ আছে। আপনি যদি ঘুরে ফিরে চিন্তা করেন তাহলে আপনি দেখবেন এই কয়েকটাই কিন্তু কমন। ঠিক আছে, তো আপনি যদি এই কয়েকটা মৌল হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে সালফার, অক্সিজেন, গুলা যদি আপনি মোটামুটি মনে রাখতে পারেন তাহলে আপনি মোটামুটি হচ্ছে জিনিসগুলাকে পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা আপনার হচ্ছে আণবিক ভর অণু আছে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি 16 × 2, তাহলে 32 পাওয়া যায়। ঠিক আছে, আবার হচ্ছে ধরেন ক্লোরিন 2 আমরা চিন্তা করি তাহলে 35.5 × 2, ঠিক আছে, যেগুলো গ্যাস আছে, তো তাদের ক্ষেত্রে আপনি 2 দিয়ে গুণ করলে পাওয়া যায়। ঠিক আছে, আবার সবার ক্ষেত্রে আসবে না।
যেমন হচ্ছে অক্সিজেন কখনো কখনো 4 অণু থাকে, তখন তো আপনি 2 দিয়ে গুণ করবেন না, 4 দিয়ে করবেন। তো এইটা আসলে হচ্ছে কোনো ধরা বাঁধা কোনো কিছু নাই, আপনি যদি আণবিকের ওই মানটা মাথায় রাখতে পারেন তাহলে হয়ে যায়, এর বাইরে কিন্তু নাই। আমি যে কয়টা বললাম আপনি একটু চিন্তা করে দেখেন বা বই খুঁজে দেখেন, আমার মনে হয় হচ্ছে এর বাইরে কিন্তু আসলে নাই। আবিদা ওই মৌলের কথাই কিন্তু আমি বলছি। আমি যখন বলছি যে পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে, তাহলে আপনি আসলে এখানে কার মান জানতে যাচ্ছেন, পটাশিয়াম 39, তাই না ভাই? আপনি কার মান জানতে যাচ্ছেন, নাইট্রোজেন, তাই না, 14। আপনি কার মান জানতে যাচ্ছেন, অক্সিজেন, তাই না? আপনি যখন ম্যাগনেসিয়াম অক্সাইড জানতে যাচ্ছেন, তার মানে কার মান জানতে যাচ্ছেন, ম্যাগনেসিয়াম 24, তাই না, অক্সিজেন 16। তাহলে আপনি কিন্তু মানে ওই জিনিসগুলোই জানতে যাচ্ছেন যেগুলা ওই মৌলের ম্যাথের সাথে রিলেটেড। তাহলে এই বাইরে তো আসবে না। তাহলে যেগুলা যৌগ বললাম সেগুলোর মধ্যে যেই হচ্ছে অণুগুলো আছে সেগুলো পড়লেই আমার মনে হয় হচ্ছে আপনার হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন? মেডিকোর নোট কিভাবে পাবেন? অলরেডি হচ্ছে আপনাদের একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওই সার্ভারে গেলে ইনশাল্লাহ হচ্ছে মেডিকোর নোট বা হচ্ছে জিনিসগুলো পেয়ে যাব। 1 থেকে 30 পর্যন্ত বলবেন আবিদা। কোয়েশ্চেন কি হার্ড হবে কিনা? ভাই কোয়েশ্চেন হার্ড না কঠিন সেটা তো প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে আপনার বই সম্পর্কে আইডিয়া আছে কিনা। আপনি বই সম্পর্কে আইডিয়া আছে তার মানে আপনার কোয়েশ্চেন হার্ড হোক ইজি হোক যা হোক সেটাই হচ্ছে আপনি পারবেন, ঠিক আছে। এবং কোয়েশ্চেন কখনো হার্ড হয় না, হ্যাঁ। আমাদের কাছে কঠিন মানে হচ্ছে যেটা পড়ি নাই, সহজ মানে হচ্ছে যা পড়েছি। তাহলে কঠিন করা যাবে না, তার মানে পড়া থাকবে না এমন কিছু আসবে, মানে আপনার এসএসসি পরীক্ষার অন্তত থাকা যাবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কিছু একটু দেখে নেই। ও আচ্ছা, একজন, আচ্ছা, অবন্তিকা জিজ্ঞেস করেছেন, স্যার ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ভিন্ন কেন, সাধারণ নিয়ম মানে না? আচ্ছা, এটার কারণটা হচ্ছে কি ভাই, ক্লোরিনের যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা হচ্ছে ইলেকট্রন আসক্তি যেটাকে আমরা বোঝাই বা হচ্ছে ইলেকট্রন ঘনত্ব, এটার মানটা ফ্লোরিনের চেয়ে বেশি। ওকে, এই জন্য নিয়ম হওয়া উচিত ছিল ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, সেটা হয় না। ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা তার চেয়ে বেশি হয়, কারণ তার ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন মেঘের ঘনত্বর মানটা বেশি, যে কারণে সে বেশি ইলেকট্রনকে বা বেশি পরিমাণ ইলেকট্রন ঘনত্বকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানটা ফ্লোরিনের চেয়ে কিছুটা বেশি। এটা ব্যতিক্রম, হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রম আছে, এটা ব্যতিক্রম, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় যে হচ্ছে এগুলাই ছিল, আর কি কেউ কিছু আছে কিনা আমি যদি মিস করে থাকি দুঃখিত। আমার মনে হয় না যে আর কিছু মিস করেছি। যোজনী সংখ্যাটা শর্টকাট কিভাবে পারবো? ভাই যোজনী সংখ্যা মানে হচ্ছে কি, সর্ববহিস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন। যেমন আমি যদি অক্সিজেনের কথা চিন্তা করি ভাইয়া, আমি অক্সিজেনের যোজনী সংখ্যাকে আমি হচ্ছে কিভাবে চিন্তা করব, ঠিক আছে। তাহলে আমি চিন্তা করব হচ্ছে যে বা হচ্ছে লাস্টের দিকে আমার হচ্ছে কয়টা ইলেকট্রন আছে, যোজনী ইলেকট্রন নাম্বার যদি আপনি বের করতে চান, ঠিক আছে। তাহলে যোজনী ইলেকট্রন নাম্বার যদি আমি চাই, তাহলে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা যেটা আছে সেটাই হচ্ছে আমার যোজনী ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। ওকে, আর আচ্ছা, পদার্থের গঠন আপনাদের আলাদা টপিক আছে, সেটা আমরা হচ্ছে আলাদা হচ্ছে পড়ে নিব। হ্যাঁ, কোশ্চেন ফুল বই থেকে আসবে, ঠিক আছে। আপনাদের যে পুরো বইটা আছে আমরা পুরো বইটাই টাচ করার চেষ্টা করেছি, ফুল বই থেকে হচ্ছে আসবে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, আপনারা সবাই ইনশাল্লাহ হচ্ছে আরেকটু ভালো করে হচ্ছে প্র্যাকটিস করবেন। ক্লাসের যে পড়াগুলো হলো, আমি এখানে আসলে ক্লাসের মধ্যে এসে খুবই হ্যাপি যে আপনারা অনেকেই আছে এমন যারা কোয়েশ্চেন করার আগে অনেক কিছুই দেখা যায় যে তারা অ্যান্সার করতে পারতেছে। সো এই ব্যাপারটা হচ্ছে খুবই হচ্ছে পজিটিভ যে আপনারা মোটামুটি যারা প্রিপারেশনে আছেন এসএসসির সবাই হচ্ছে আসলে হচ্ছে খুব সিরিয়াস।
এবং এই সিরিয়াসনেসটা যদি হচ্ছে আপনি ধরে রাখতে পারেন তাহলে এসএসসিতেও ভালো রেজাল্ট হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যারা সিরিয়াস তারা না জন্ম থেকেই সিরিয়াস। তাদের মাথায় সবসময় চিন্তা এটাই থাকে যে আমি নেক্সট এক্সামটা কীভাবে ভালো করব। তো এসএসসি চলে যাবে, আপনি সামনে এইচএসসি আসবে, সেটা আপনি পড়ে ফেলবেন, তারপরে আপনার হচ্ছে অ্যাডমিশন টেস্ট আসবে, সেটা আপনি জাম্প করে ফেলবেন, দেন আপনি হচ্ছে আপনার গোলে পৌঁছায় যাবেন। সো আমার মনে হয় যে যারা সিরিয়াস আছেন, যারা বেশ ভালো করে হচ্ছে বইগুলো প্র্যাকটিস করছেন, আমার মনে হয় যে তাদের জন্য এই বিষয়গুলো খুব ইজি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।